তারপর তারপর জাভাস্ক্রিপ্টে যেটা করানো হয়েছিল একটা নাম টাইপ করবে যেটা নিচে আসবে যে করি আচ্ছা আসবে কিছু অ্যাকশন আরো কিছু বাকি আছে যেটা যে করির আলোচনায় আসবে বিশেষ করে ভ্যালিডেশনটা গুরুত্বপূর্ণ যেটা আমরা শিখব আজকে আমরা ল্যারাভেল নিয়ে আলোচনা স্টার্ট করতে চাচ্ছি আমাদের সেশন নাম্বার 29 মোস্ট প্রবাবলি রাইট সেশন নাম্বার 29 আমরা দুইটা ক্লাস হাতে রেখেই আগাচ্ছি যদিও প্ল্যান অনুযায়ী 30তম ক্লাসে ল্যারাভেল শুরু করার কথা অর্ধেকটা ক্লাস ল্যারাভেলের উপরে থাকবে বাট আমরা মোটামুটি বিষয়গুলো ধরতে পেরেছি বলে আমরা দুইটা ক্লাস কিন্তু আগেই শুরু করতে পারছি যদিও আর একটা মেসেজ আমি কিন্তু আগেই দিয়েছিলাম ডিসেম্বর ফার্স্ট উইকের দিকে ন্যাসকম হওয়ার একটা চান্স আছে ওকে সো ডিসেম্বর ফার্স্ট উইক অথবা 1 থেকে 10 এর মধ্যে যে কোনো দিনই ন্যাসকমের পরীক্ষা হতে পারে তো ন্যাসকম সিলেবাস কি দিয়েছে আপনাদের অ্যাকচুয়ালি সিলেবাসের কিছু নেই যদিও তারপরেও আমার কাছে একটা সিলেবাস আছে ওটা আমি একটু শেয়ার করব এবং আজকেই মনে করিয়ে দেবেন আমি গ্রুপে ওইটা আপলোড করে দিব ন্যাসকমের একটা সিলেবাস আচ্ছা যার উপরে পরীক্ষাটা হবে আপনাদের আর দুই হচ্ছে যে প্রজেক্ট আমরা ল্যারাভেল শুরু করার মানে আমাদের প্রজেক্ট স্টার্ট হবে দ্যাট মিন্স আজকে থেকে একটা করে প্রজেক্ট আমরা শুরু করে দেবো আর কি আমরা একটা ব্লগ সাইট ডেভেলপ করা শুরু করব ফার্স্টেই তারপরে আমরা ই কমার্সের দিকে আস্তে আস্তে করে মুভ করব এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন ল্যারাভেলকে শুরু করতে চাচ্ছি ল্যারাভেল শুরু করার আগে আমার কয়েকটা কোশ্চিন আছে যে কোশ্চিনগুলো আপনাদের কাছে আগে থেকেই করে রেখেছি পড়াশোনা করার জন্য 40 মিনিটসের মতো টাইম দিয়েছি এবং বলেছি যে এটাতে রেডি হন রাইট কোশ্চিনগুলোর অ্যান্সার আপনারা এখন করবেন আমাকে আমি যেমন সবার কাছ থেকে শুনেছিলাম আজকেও আমি সবার কাছ থেকেই শুনবো ইচ এন্ড এভরি পিপল বলবে 4টা কোশ্চিনের অ্যান্সার একটা একটা করে শুরু করব 4টা পর্যন্ত শেষ করব জালালউদ্দিন আসে আচ্ছা আমি কোশ্চিন করেছিলাম ফ্রেমওয়ার্ক কি ল্যারাভেল কি কম্পোজার কি আর আর্টিসান কি মাইগ্রেশন সম্পর্কে আমি পড়তে বলি নাই আমি 4টা বিষয় সম্পর্কে বলেছি ল্যারাভেল ফ্রেমওয়ার্ক আর্টিসান কম্পোজার ঠিক আছে এই 4টা বিষয় সম্পর্কে আপনারা একটু কম বেশি আমাকে বলবেন কে বলবে শুরুতে কে বলবে কোথা থেকে বলবে আমি সিরিয়াল ধরে আগাবো ফার্স্টে আমি একটু শুনি আমরা শুনতে শুনতে কিন্তু শিখবো রাইট শুনতে শুনতে শিখবো ফ্রেমওয়ার্ক বিষয়টা কি বলেন ফ্রেমওয়ার্ক কি কে বলবে অনন্ত বলেন Hi sir, what a fantastic match it was yesterday. You must. We have a message from +88018193999999. Very pleased with to be on the winning side, right?
এই স্পিডের যদি আমরা বলতে চাই অনেকটা ফ্রিডম দেওয়া হয় কোডারকে, যে সে যেরকম ভাবে চায় ওই কোডগুলি সে বানাইতে পারে, লিখতে পারে, সে একটা ফ্রিডম আছে। তো কিন্তু ফ্রেম তখন দেখা যায় এক একজন এক এক স্টাইলে কোড করতেছে, তো তখন ওই জায়গায় সবাই আমরা একটু শুনি, হ্যাঁ আমরা একটু শুনি। যার কারণে ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা নির্দিষ্ট প্যাটার্ন, যে এই রুলসগুলো বা এইভাবে যদি আমরা ক্লাস বা যে জিনিসগুলো আছে ওগুলো যদি ইউজ করি, তাহলে একজনের কোড আরেকজনে ইজিলি বুঝতে পারবো, এবং স্পিড হবে কোডে, আর ডেভেলপমেন্ট স্পিডও বাড়বে, আর ইউজেবিলিটি থাকে, ওয়েল অর্গানাইজড। পাশে যান। ফ্রেমওয়ার্কটা হচ্ছে একটা কঙ্কালের মতো, এটা সহজে আমরা ইমপ্লিমেন্ট করে কোডিং করে একটা পূর্ণাঙ্গ স্ট্রাকচারের মধ্যে একটা প্রজেক্ট সহজভাবে করতে পারি। আচ্ছা, শিখলো। ফ্রেমওয়ার্কের মধ্যে যে কোনো নির্দিষ্ট একটা বিষয়ে কিছু ক্লাস ফাংশন দেওয়া থাকে, যেগুলোর উপরে আমরা কাজ করে খুব সহজে একটা সফটওয়্যার মালাকার আলাদা আলাদা কিছু আইডিয়া যেগুলোকে ইমপ্লিমেন্ট করে আমরা বিভিন্ন বিভিন্ন স্টাইলের গ্রুপ তৈরি করতে পারি। যে তার সুবিধার সুবিধার্থে সেরকম আমরা ওইভাবে ডিজাইন করতে পারি। শুনছি আপনাদের কথা, আমি ক্লিয়ার করবো সবার জন্য, বলেন। যেটা কোনো একটা এক্সপ্রেশনের উপরে আবদ্ধ থাকে, এবং ওইটার মাধ্যমে আমরা যখন কোনো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করবো, তো ওইটার থ্রুতে আমরা সেটাকে খুব সহজ হ্যান্ডেল করতে পারি। সেটা আমাদের যে এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা খুবই স্মুথলি আসে। মানে স্মুথলি আগাবে আর কি সফটওয়্যার ডেভেলপমেন্টটা, যদি ফ্রেমওয়ার্ক দিয়ে হয়। আপনি একটা সলিউশন বা প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে আমরা কোনো একটা প্রবলেমের বা সমস্যার সমাধান করতে পারি, এবং যার মাধ্যমে কাজটা খুব সুন্দরভাবে গোছানো হয়, মানে একটা স্ট্যান্ডার্ড বজায় থাকবে। যেমন আমি একটা কাজ করে গেলাম, আরেকজনের কাজ মাথায় শেষ করলাম, আরেকজন যেমন কাজটা কন্টিনিউ করে শেষ করতে পারে, সকলের সহজে বোঝানো হবে, এবং কোডগুলো ইউজ করা, মানে এই ফ্রেমওয়ার্ক ইউজ করলে মানে সেম কোডগুলি বিভিন্ন প্রজেক্টেও, অন্যান্য প্রজেক্টেও আর কি ইউজ করতে পারবে, একই ধরনের কাজ করতে। তাই কি অন্য প্রজেক্টে ইউজ করাটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট। বলছি কিছুটা ঠিক হয়েছে, বাট কিছুটা গন্ডগোল আছে। পেছনে, একদম পেছনে। হ্যাঁ, যেটা দিয়ে আমরা কাজটা পারবার করতে পারি। আমরা যদি কোনো একটা কাজ লোকে কাজটা করি, আমি যদি এটাকে করে যদি আমি বলি যে এই কাজ সেম কালো দেখতে আমি 1000 পিস তৈরি করতে চাই, তাহলে আমাকে জিনিসটা বারবারের মাধ্যমে দিতে হবে, 5,000 কাজ দিতে। আমি এটা যদি একটা ফ্রেম তৈরি করে রাখি, তাহলে এক্ষেত্রে আমার সুবিধা রয়েছে, আমাকে আর বারবার মাধ্যমে করতে না, ওই জিনিসটা আমি বারবার ইউজ করতে হবে। এটা তো ফাংশন। ফ্রেমওয়ার্কটা আসলে জরুরি বিষয়। আচ্ছা, মাঝখানে যান।
পাশের জন এখানে সফটওয়্যার ডেভেলপ করা হয় এবং এখানে কিছু প্রিডিফাইন্ড ক্লাস এবং ফাংশন থাকে যেগুলো দিয়ে সহজেই আরেকটু জোরে বলেন, সবাই শোনেন, বলেন আরেকবার বলেন। জেনার হলো একটা প্ল্যাটফর্ম যেখানে যার মাধ্যমে একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয় এবং যেখানে কিছু প্রিডিফাইন্ড ক্লাসেস এবং ফাংশন থাকে যেগুলো দিয়ে ডেভেলপমেন্ট করা সহজ। বুঝতে পেরেছেন? মানে আমি এরকমই একটা কিছু খুঁজছিলাম, বেসিক্যালি অ্যান্সারটা কাছাকাছি, আর একটু যদি এর সাথে অ্যাড করা যায় তাহলে কমপ্লিট। ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যে কোনো ধরনের প্রজেক্ট করতে পারেন স্ট্রাকচার ডিজাইন মেথড ফলো করে। একটা নির্দিষ্ট স্ট্রাকচারের যে ডিজাইন প্যাটার্ন আছে সেই প্যাটার্ন ফলো করে আপনাকে সেখানে কোড লিখতে হবে। ওখানে বেশ কিছু লাইব্রেরিজ এবং হেল্পার্স করে দেওয়া আছে যা দিয়ে আমি খুব সহজেই একটা প্রজেক্ট বানাতে পারি, রাইট? এবং আরো কিছু অ্যাডিশনাল ফিচার তার সাথে আছে, যেমন তার সিকিউরিটি লেয়ার এনশিওর করা যায়, ঠিক আছে, ডেটাবেস ইন্ডিপেন্ডেন্ট করা যায়। অনেকেই বলেছেন যে ডেভেলপমেন্টটা ফাস্টার হয়, রাইট? সো বেসিক্যালি ফ্রেমওয়ার্ক একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে নির্দিষ্ট ডিজাইন প্যাটার্ন অনুযায়ী কোড লিখতে হবে। রিপিট করছি, নির্দিষ্ট ডিজাইন প্যাটার্ন লাইক MVC। যদিও ল্যারাভেল MVC ফলো করে না, সে এখন VC মডেল ফলো করে, M কে বাদ দিয়ে দিয়েছে। ল্যারাভেলে 5.1 পর্যন্ত MVC ছিল, 5.2 এবং 3 তে এসে M নেই, মডেল নেই, উচ্চ হয়ে গেছে। আপনি চাইলে ইউজ করতে পারেন, না হলে না, ম্যান্ডেটরি কিছু না। সেটা বোঝানো যাচ্ছে? তাহলে ফ্রেমওয়ার্ক কি? এটা একটা প্ল্যাটফর্ম যেখানে প্রোগ্রামিং হবে নির্দিষ্ট একটা ডিজাইন প্যাটার্ন অনুযায়ী। রিপিট করছি, নির্দিষ্ট একটা ডিজাইন প্যাটার্ন অনুযায়ী, এবং ডিজাইন প্যাটার্নটা হচ্ছে MVC। যখন একটা ডিজাইন প্যাটার্ন আছে, ডেফিনেটলি ডিজাইন প্যাটার্নের রুলস আছে, আপনি ইচ্ছে মতো আপনার কোড আপনি লিখতে পারবেন না, ডিজাইন প্যাটার্ন অনুযায়ী আপনাকে কোড লিখতে হবে। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যে ডিজাইন প্যাটার্নের সাথে সাথে এর সাথে কি থাকবে? এর সাথে আছে হচ্ছে বেশ কিছু লাইব্রেরি এবং হেল্পার। সে কিন্তু ফাংশনের কথা বলেছে, ফাংশন গুলো থাকে মূলত হেল্পারের মধ্যে। তো রিপিট করছি, থাকবে কি? বেশ কিছু লাইব্রেরি এবং হেল্পার। যে লাইব্রেরি এবং হেল্পার গুলো মাধ্যমে আমি আমার ডেভেলপমেন্টটাকে ইজি করে তুলতে পারি। অনেক কাজ সেখানে করে দেওয়া আছে, আমাকে শুধু তার ইউজ শিখতে হবে। বুঝতে পেরেছেন? ওকে, পরের জন খান সাহেব। ও আপনি বলেছেন? আপনি তো বলেন নাই। মাহমুদুল, হ্যাঁ মাহমুদুল বলেন। ফ্রেমওয়ার্ক হলো একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে সফটওয়্যারকে ডেভেলপ করা হয়। এর ভিতরে বিল্ডিং ক্লাসেস, ফাংশন, হেল্পার এগুলো আছে, যার মাধ্যমে একজন ডেভেলপার এগুলোকে ইউজ করে সফটওয়্যার ভাবে। আরেকবার বলেন তো। ফ্রেমওয়ার্ক হলো একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে সফটওয়্যার অ্যাপ্লিকেশনকে ডেভেলপ করা হয়। এর ভিতরে কিছু ডিফাইন্ড ক্লাসেস, ফাংশন, হেল্পার ইত্যাদি থাকে, যার মাধ্যমে ইনপুট প্রসেস সফটওয়্যারটাকে ম্যানেজ করা, হার্ডওয়্যার ডিভাইস আরো সিস্টেম সফটওয়্যারগুলোকে ভাবে ডেভেলপ করা হয়। হার্ডওয়্যারের সাথে তো সম্প্রতিপূর্ণ না। পরের কথাগুলো এক্সট্রা হয়েছে, ওটা বাদ দিয়ে দেবেন।
খান সাহেব বলেন। আমার একটা প্ল্যাটফর্ম আইডেন্টিফাই করা আছে, আমরা তাদের ইউজ করে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারি। সবকিছু করা নেই, সবকিছু আমাদেরই করতে হবে, তারা শুধু হেল্প করবে। বুঝতে পেরেছেন? সবকিছু করা সেখানে নেই, আমাদের করতে হবে, বাট বেশ হেল্প পাওয়া যাবে। সেখানে কিছু কমন কাজ করা আছে যেগুলো আমরা ইউজ করতে পারি আমাদের প্রজেক্টের প্রয়োজনে। ওকে, উজ্জ্বল বলেন। এবার একটা স্ট্রাকচার সেখানে একটা নির্দিষ্ট প্যাটার্নে কোডগুলো তৈরি করা আছে। ভিতরে অনেকগুলো ক্লাস প্রি ডিফাইন্ড ক্লাস এবং অবজেক্ট তৈরি করা আছে, যেগুলো ব্যবহার করে আমরা খুব সহজেই অল্প সময়ের ভিতরে একটা যে কোনো ধরনের একটা সিস্টেম বার করা যায়। আর এগুলো প্যাটার্নগুলো এমভিসি প্যাটার্ন ফলো করে, এবং এর মাধ্যমে আমরা খুব ভালো সিকিউরিটি দিতে পারি। আচ্ছা, নাম কি বলেন? শাহি আবু সাদেক, সাদেকুর রহমান। আচ্ছা, সাদেক সাহেব বলেন। আমার তো ওয়েব প্ল্যাটফর্ম, আমরা সাধারণত ওয়েব ডেভেলপমেন্ট করা হয়। ডেভেলপমেন্টটা মূলত স্ট্রাকচার উপর বেসিস করে কোডিং করা হয়, এবং কোডিংটা মূলত স্ট্যান্ডার্ড ফরম্যাটে হয়ে থাকে, যার কারণে এটা ডেভেলপারের জন্য অনেক ইজি হয় এবং স্ট্যান্ডার্ড কোডিং এর মানটা স্ট্যান্ডার্ড হয়, মূল কথা। ওখানে কোড আপনি লিখবেন, স্ট্যান্ডার্ডের মধ্যেও স্ট্যান্ডার্ড আছে, বাট মিনিমাম যে স্ট্যান্ডার্ডটা, সেই স্ট্যান্ডার্ডটা বলতে পারেন যে যখন প্রসিডিউরাল প্রোগ্রামিং হচ্ছে একদম হাইয়েস্ট স্ট্যান্ডার্ডের তার চেয়ে বেটার। আমি ফ্রেমওয়ার্কের মধ্যে একদম মিনিমাম স্ট্যান্ডার্ড ফলো করছি, সে যে স্ট্যান্ডার্ড ক্রিয়েট করবে প্রসিডিউরাল প্রসেসে হায়ার স্ট্যান্ডার্ডও তার সাথে টিকবে না। তার ডিজাইন প্যাটার্নের জন্য এটা বলা হচ্ছে। বুঝতে পেরেছেন? তৈরি করা আছে, ওগুলো আছে নির্দিষ্ট কিছু প্যাটার্নে, যেভাবে বলা হচ্ছে প্যাটার্ন ইউজ করা হবে। আর ওখানে তাদের নিজস্ব কিছু লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিগুলো আসলে ব্যবহার করে খুব সহজে যে কোনো একটা সিস্টেমে যা করা হয় সহজে, এবং এর ভিতরে মানে এর মাধ্যমে করলে কম্পিউটার একটা ভালো স্ট্যান্ডার্ড মেনটেন করে। Okay. বলেন। ফ্রেমওয়ার্ক একটা প্ল্যাটফর্ম যেখানে একটা প্রজেক্ট ভালোভাবে আর কি স্ট্যান্ডার্ড ভাবে তৈরি করা যায়, আর এখানে কিছু ডিফাইন্ড ক্লাস থাকে যেটার মাধ্যমে আর কি প্রজেক্টটা আর কি হাইয়ার মান পায়। আর এটার ডিপি লাইব্রেরি আছে এবং পেপারের মাধ্যমে প্রজেক্টটা সুন্দর হয়। আর কি বলেন? আর নাই? কোথা থেকে আসতেছে না? ডেটাবেস কোথায়? পেটে না মাথায়? হ্যাঁ, প্রাণগোপাল বলেন। আচ্ছা, খারাপ বলে নাই, ভালোই বলেছে, বাট আমি যেটা বলেছি ওটাও একটু ফলো করবেন। হ্যাঁ, মাথায় রাখবেন বিষয়গুলো। বলেন।
লেআউট সব এগুলো দিয়ে করতে পারি এবং এর টুলসগুলো ইউজ করে আমরা যে কোনো প্রজেক্ট ইউজ করতে পারি প্লাস সিকিউরিটিও মেনটেন করতে পারি এবং ডেভেলপটা আমার সিকিউরিটি করা যায় আর এটাও অনেক ইজি সিকিউরিটি করে যেটা খুব সহজ আর মডেলটি পাস করে অনেক রিয়াজুল ফ্রেমওয়ার্ক একটা প্ল্যাটফর্ম যেখানে এটা একটা ডেভেলপারকে হেল্পিং টুলস বলা যায় ডেভেলপার কাজ করতে যাবে কোড স্ট্যান্ডার্ড গুলো বজায় রাখবে প্লাস হচ্ছে সিকিউরিটি ব্যাপারটাও তারা এনশিওর করবে মানে ফাস্টার হবে আর ব্যাপারটা যে ব্যাপারটা থেকে যে পুরো দেখা যাচ্ছে একজন ডেভেলপারের কোড আরেকজন সহজে বুঝতে পারে সেক্ষেত্রে ফ্রেমওয়ার্ক আমরা যদি ইউজ করি ফ্রেমওয়ার্কের একটা স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচারটার জন্য দেখা যায় বাকি যারা ডেভেলপ করবে তারাও বুঝতে পারবে যে কোডটা হ্যাঁ কিভাবে যাচ্ছে মানে ইন শর্ট যেটা বলা যায় ডেভেলপারদের জন্য একটা হেল্পিং টুল ওকে আমি বলেন framework প্ল্যাটফর্ম যেখানে মডেল দিয়ে কন্ট্রোলার স্ট্রাকচার দ্বারা কোড বানায় সাজিয়ে রাখা যায় যার দ্বারা একজন প্রোগ্রামারের কোডগুলো অন্য কেউ যদি পরে ইউজ করতে চায় তাহলে সে রিইউজ করতে পারে বা মডিফাই করতে চাইলে সেটা পসিবল টাইমও সময় এটা সিকিউরিটিও আছে তাই না হুম প্ল্যাটফর্ম যেখানে ইউনিফাইড বেসিক ফাংশন থাকে ক্লাস থাকে ফ্রেমওয়ার্ক এমভিসি ফলো করে এবং ওই ডিজাইন প্যাটার্নটা ফলো করেই কোড করতে হয় এখানে আর এটা সিকিউর হয় আবার ফাস্টার হয় ইজিয়ার হয় অন্য জনের বোঝার মানে বুঝতে পারে সহজে আর আচ্ছা এই তো আর কি বলবো এমবিসি যদি আমরা কোনো না মডেল যার মাধ্যমে আমরা বিভিন্ন ডাটা ইস্যু তো এটা না থাকলে কি হবে মডেলের কাজ এখন সব কন্ট্রোলারে হয় মডেলের যে কাজগুলো সেটা সব কন্ট্রোলারে হয় এবং কিছু জিনিস ভাগ হয়ে ভিউ এর মধ্যেও ঢুকে গেছে ভিউ থেকেও কখনো কখনো ডেটাবেসকে অ্যাক্সেস করা হয় ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা প্ল্যাটফর্ম এখানে কিছু কনসেপ্চুয়াল স্ট্রাকচার থাকে এখানে আমরা কোনো প্রজেক্টকে স্ট্রাকচারাল ওয়েতে ডেভেলপ করতে পারবো আর এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে আর হচ্ছে এখানে কিছু মানে প্রিভিউস ফাংশনস থাকে যাতে আমরা অনেক মানে 100 মাইন্ডসের কোডগুলো কিছু মিনিটের মধ্যে করে ফেলতে পারবো অনেক সিকিউর ওকে বল একটা স্ট্রাকচার লেয়ার প্ল্যাটফর্ম বলতে পারি যে কোনো কিছু কি ডিফারেন্ট ফাংশন হ্যান্ডলার এগুলো থাকে সেগুলো হ্যান্ডলার বলে কিছু নেই হেল্পার আছে লাইব্রেরিজ আছে এগুলো হচ্ছে ইউজ করে হচ্ছে দেখা যায় যে একটা কাজ করতে গেলে আমার অনেক টাইম লাগতেছে টাইমটা হচ্ছে আমাদেরকে অপটিমাইজ করতে পারবে টাইমটা বেশি কেউ যদি এই প্যাটার্নটা ফলো করে তাহলে কেউ কাজ করে দিতে পারবে একটু না একটা ভিডিও বলি বলতে পারবে একটা করে দিতে পারবে and it's about for and for okay software application একটা structure বা হিসেবে কাজ করে এখানে লাইব্রেরি বা ফাংশন আমি শুনতেছি করা থাকে যেগুলো হচ্ছে ওই সিস্টেমের সাথে ইন্টারনেট থাকে যা ওই প্রজেক্ট একটা পদ্ধতি ফ্রেমওয়ার্কের মাধ্যমে কাজটা করতে যাচ্ছে আর
এটা হচ্ছে অনেক আর তারপর কিন্তু হচ্ছে একটা প্ল্যাটফর্ম আমরা ফলো করছি এজন্য যেমন হচ্ছে একটা প্ল্যাটফর্ম বা অনেকগুলো ক্লাস বা লাইব্রেরির সংগ্রহ যে যেখানে একটা অ্যাপ্লিকেশনকে ডেভেলপ করার জন্য আমরা ওই লাইব্রেরিগুলো ইউজ করতে পারি এবং লাইব্রেরির ভিতরে লাইব্রেরির আন্ডারে যে ক্লাস আছে সেই ক্লাসগুলোর ফাংশনগুলো আমরা ভালো করে ইউজ করতে পারি এবং এটা অবশ্যই একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে ডেভেলপ হয় যে কোনো অ্যাপ্লিকেশন লাইক এমডিসি মডেল ভিউ কন্ট্রোলার প্যাটার্ন আর এর মাধ্যমে ফ্রেমওয়ার্কের নিজস্ব সিকিউরিটি ব্যবস্থার মাধ্যমে আমার অ্যাপ্লিকেশনটাকে সিকিউর করে তোলা যায়। সবাই আমরা বলছিলাম ফ্রেমওয়ার্ক নিয়ে কথাবার্তা, তাই না? ফ্রেমওয়ার্ক সম্পর্কে আরেকবার একটু বলি। এটা একটা প্ল্যাটফর্ম বলতে পারেন, ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, যেখানে প্রোগ্রামিং করা হয় একটা নির্দিষ্ট ডিজাইন প্যাটার্ন ফলো করে। ম্যান্ডেটরি না যে তারা সবসময় এমভিসি ফলো করবে, বাট ফ্রেমওয়ার্ক অবশ্যই কোনো একটা ডিজাইন প্যাটার্ন ফলো করবে। দুই হচ্ছে যে ডিজাইন প্যাটার্ন যখন ফলো করছে সেখানে কোড লেখার জন্য তাদের নির্দিষ্ট কিছু রুলস আছে, সেই রুলস গুলো আমাদের ফলো করতে হবে। কিছু রিসোর্স সেখানে ডেভেলপ করা আছে অ্যাজ এ লাইব্রেরি, অ্যাজ এ হেল্পার, যা ইউজ করে আমি আমার ডেভেলপমেন্টটাকে ফাস্টার করতে পারি, রাইট? এখানে কয়েকটা লেয়ারের সিকিউরিটি ইমপ্লিমেন্ট করা আছে, যে সিকিউরিটি এনশিওর করাটা প্রসিডিউরাল প্রসেসে সম্ভবই না। তার মানে কি, ফ্রেমওয়ার্কে হ্যালো ওয়ার্ল্ড করলেও সেটা যা সিকিউর হবে, আপনি 5-7 বছরের এক্সপেরিয়েন্স কোনো প্রোগ্রামার যদি র কোড করে করতে চায় সেই লেভেলেও সে যেতে পারবে না। আর আপনি কিছুই জানেন না, হ্যালো ওয়ার্ল্ড করে দিয়েছেন, ওইটা যে লেভেলের সিকিউর হবে ওই লেভেলের কাছাকাছিও আসা যাবে না। প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের জন্য বিষয়টা সত্য, বা যে কথাগুলো বললাম সেটা সত্য। বুঝতে পেরেছেন মালাকার? আচ্ছা, এখন ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে ল্যারাভেল এটা আলাদা করে বলা হচ্ছে, এবং আমরা কিন্তু শিখবো ল্যারাভেলই। সো ল্যারাভেল ফ্রেমওয়ার্কটা বেশি নতুন না, সরি বেশি পুরনো না বলতে গেলে, এটা সবচেয়ে নতুন ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে একটা, এবং খুবই জনপ্রিয় টাইপের একটা ফ্রেমওয়ার্ক বলতে পারেন, পাখি ড্রেসের মতো। হঠাৎ করে জনপ্রিয় হয়েছে। তো বেসিক্যালি 2012-এ ফ্রেমওয়ার্কটা আসলেও এই 4 বছরে কিন্তু সে তার পজিশন ক্রিয়েট করে নিয়েছে। প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে ল্যারাভেল দিয়ে। অ্যাডভান্টেজ বলছি, শেষ করি। অ্যাডভান্টেজ আছে বলেই হিউজ ডেভেলপমেন্ট হচ্ছে, কারণ হচ্ছে পেছনে ইনভেস্ট হচ্ছে অনেক, হিউজ রিসোর্স ডেভেলপ হচ্ছে, প্যারালাল যে রিসোর্স গুলো দরকার পড়ে সেই রিসোর্স ডেভেলপ হচ্ছে অনেক বেশি। ল্যারাভেল নতুন, এবং ডেফিনেটলি যখন নতুন কোনো কিছু আসবে, যেখান থেকে বলতে পারেন যে এখন যদি টেকনোলজিতে কোনো নতুন কোনো কিছু আসে, ডেফিনেটলি এখনকার টেকনোলজি থেকে সেটা বিয়ন্ড হতে হবে, হায়ার টেকনোলজি হতে হবে, রাইট? এবং আরো স্মার্ট হতে হবে, দেন না আপনি রিসিভ করবেন। আমার আইফোন আছে, ওই লেভেলের না এসে যদি লোয়ার লেভেলের কোনো কিছু আসে, সে মার্কেট দখল করতে পারবে না, রাইট? সো ডেফিনেটলি এর মধ্যে কিছু না কিছু আছে যা ডেভেলপারদের আকৃষ্ট করছে, রাইট? প্রথম কথা, যেটা ডেভেলপার ফ্রেন্ডলি। দুই হচ্ছে যে সিকিউরিটি দিচ্ছে কাস্টমারকে, সিকিউরিটি দিচ্ছে ডেভেলপারকে, সিকিউরিটি দিচ্ছে কোম্পানিকে, সিকিউরিটি দিচ্ছে প্রজেক্টকে,
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কথাগুলো সত্য সকল ফ্রেমওয়ার্কের জন্য, রাইট? সো ফ্রেমওয়ার্ক সিকিউর করে কাস্টমার, কোম্পানি, ডেভেলপার, প্রজেক্ট সবাইকে, রাইট? কারণ হিসেবে বলছি যে ওখানে একটা নির্দিষ্ট রুলস ফলো করে কোড লেখা হয়, রাইট? নির্দিষ্ট একটা ডিজাইন প্যাটার্ন ফলো করা হয় যে আমি যেভাবে লিখবো এবং যেভাবে লিখতে শেখাবো আপনারা প্রত্যেকেই সেভাবে লিখবেন এবং লিখতে শিখবেন। এর বাইরে গেলে এরর আসবে। যেমন ভেরিয়েবল লিখতে গেলে যদি মিস করেন, আপনার মতো করে লিখলে ডেফিনেটলি সেটা এক্সিকিউট হবে না। ভেরিয়েবলের নিয়ম অনুযায়ী এটাকে লিখতে হবে, তার সামনে ডলার সাইন দিতে হবে না, সামনে জিরো বসানো যাবে না, রাইট? কোনো সিম্বল ইউজ করা যাবে না। যদি এলোমেলো করেন ওটাকে রান করবে? এখানেও তাই। এখানে কিছু ডিফাইন্ড রুলস আছে, সেই ডিফাইন্ড রুলস গুলো আপনাকে ফলো করতে হবে। তো যখন আপনি ডিফাইন্ড রুলস ফলো করছেন তখন সবাই ওই রুলসটা কি মানতে কি বাধ্য, রাইট? সো সবার প্রোগ্রামিং কি একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্টে থাকবে, যে কেউ যে কারো কোড বুঝতে পারবে যদি সে ফ্রেমওয়ার্কটা জানে। যদিও এর ভেতরে আবার বললাম না যে কোয়ালিটিতে এদিক সেদিক আছে। ডেফিনেটলি আমি আজকে যে কোড লিখবো 5 বছর পর একই স্টাইলে কোড লিখবো না, বা একই স্ট্যান্ডার্ডে আমি কোড লিখবো না। তার মানে যারা এক্সপার্ট এক্সপেরিয়েন্স ডেভেলপার ফ্রেমওয়ার্কে তাদের কোডিং এর স্টাইলটাও ডিফারেন্টই হবে। বাট আমরা যা শিখবো সেটা হচ্ছে ভেরি বেসিক প্যাটার্ন, কারণ আমরা শুরু করছি। বুঝতে পেরেছেন? আপনি কিছু একটা বলছিলেন। বেটা রিলিজ হয়েছে, ডেভেলপমেন্ট ভার্সন 12 এসেছে। তারপরে লেখা হচ্ছে লারাভেল 2 আবার রিলিজ হচ্ছে সেপ্টেম্বরে 2011। এটা দেখা হচ্ছে সবই বেটা। না স্যার, ওটা বেটা ভার্সন। ভুল আছে ইনফরমেশন। অক্টোবরে ফার্স্ট ডেভেলপমেন্ট হয় আর কি লারাভেল দিয়ে, 12 এরও অক্টোবরে, ঠিক আছে? তারপর 3 রিলিজ হয়েছে ফেব্রুয়ারি 2018। 4 থেকে ডেভেলপমেন্ট শুরু হয়েছে। আপনি যদি এখানে যান, রিলিজ হয়েছে মে 2013, একটু এখানে আসেন, একটু খেয়াল করেন। লাস্ট যেটা আছে 4.2, এখান থেকে ডেভেলপমেন্ট শুরু হয়েছে, যে লারাভেল দিয়ে প্রজেক্ট করা। পাইথন এসেছে 1986 সালে, বাট প্রজেক্ট হওয়া শুরু হয়েছে কিছুদিন আগ থেকে, কনক্রিট কমপ্লিট প্রজেক্ট। সো ফ্রেমওয়ার্ক, কোনো একটা ফ্রেমওয়ার্কের কাজ আমি যদি বলি যে এর জন্মলগ্ন, হয়তো হতে পারে সে ইন্সপায়ার্ড হয়েছে, বা সিম্ফনি নামে একটা ফ্রেমওয়ার্ক ছিল, সেটার আমি হিস্ট্রি বলবো। তার ডেভেলপাররাই লারাভেলের পেছনে কাজ করছে। সিম্ফনির অনেক রিসোর্স তারা ইউজ করছে। সিম্ফনি এসেছে 2007-এ। সো আমি ডেফিনেটলি বলতে পারি না লারাভেল এসেছে 2007-এ। বাণিজ্যিক কাজ শুরু হয়েছে, বা একদম ডেভেলপমেন্টের জন্য যে রিলিজটা, সেটা এসেছে 2012-এর অক্টোবরে, অনেক পরে। আচ্ছা, তো এখন পর্যন্ত যে অবস্থাটা 5.3-তে এসে ঠেকেছে, আমরা বলতে পারি না যে কোর্স শেষ হতে হতে 5.4 আসবে না, রাইট? সো কোর্স শেষ হওয়ার আগেও 5.4 চলে আসতে পারে। ওখানে বেশ কিছু চেঞ্জও থাকতে পারে। কোম্পানিতে গিয়ে আপনাকে 5.4-এও কাজ করতে হতে পারে। এই জায়গায় আরেকটা উপরে অপশন মাস্টার, এটা নিয়ে আমরা কনসেন্ট্রেট করছি না। আচ্ছা, এখন লারাভেল নিয়ে কথা বলছিলাম। লারাভেলের অ্যাডভান্টেজ বলছি যে এর পেছনে অনেকে কাজ করছে, প্রচুর রিসোর্স আছে। ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। ডেভেলপাররা খুব দ্রুত কোড লিখতে পারে এবং কোড লেখার স্কোপও আছে। কোড জেনারেটও করা যায় এখান থেকে, কম্পোজারের মাধ্যমে, টার্মিনাল দিয়ে, আর্টিসান কমান্ডের মাধ্যমে। এটা ডিপেন্ডেন্সি,
জন্য ইউজ করা হয় পিএসপি ডিপেন্ডেন্সি। পিএসপি ডিপেন্ডেন্সি ম্যানেজার হচ্ছে কম্পোজার আর আর্টিসান হচ্ছে কমান্ড একটা পার্টিকুলার কমান্ড। আচ্ছা, এখন ফ্রেমওয়ার্কের যে কনসেপ্টটা এটা একটু ডিটেইলে যায়। পিএসপি স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ না, আগেই বলেছি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ইভেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও না, যেটা বলা হচ্ছিল যে পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তো এখন পিএসপি যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, পিএসপি কে দিয়ে বড় কোনো প্রজেক্ট তৈরি করা বা ম্যানেজ করা অত্যন্ত ডিফিকাল্ট হচ্ছিল। পিএসপি কে দিয়ে বড় কোনো প্রজেক্ট তৈরি করা বা ডেভেলপ করা অত্যন্ত ডিফিকাল্ট হচ্ছিল। রিজনটা কি ছিল? যেহেতু সেই স্ট্রাকচার্ড না, কোনো ডিজাইন প্যাটার্ন নেই, এক একজন এক এক ভাবে কোড লিখে এবং কোনো একটা সময় গিয়ে সেটা স্টাক হয়ে যায়, ওটাকে আর বড় করা সম্ভব হয় না, ডিপেন্ডেন্ট হয়ে যায় পার্টিকুলার ডেভেলপারের উপরে। ওকে, সো পিএসপি দিয়ে বলতে পারেন যে বাণিজ্যিক ভাবে, বা বলতে পারেন যে লাইক এখনো আমরা পাইথনকে ওই লেভেলে নেই না যে পাইথন দিয়ে অনেক সাইট ডেভেলপ হচ্ছে, অনলি 1% সাইট পাইথনে হয়। সো 99 এর দিকে বেশ কিছু সাইট ডেভেলপ হয় পিএসপি দিয়ে, বা পিএসপির প্রভাবটা মার্কেটে আসা শুরু করে। 1 এর দিকে বেশ ভালো অবস্থায় চলে আসে। 3 তে মোটামুটি বড় বড় যত সাইট ছিল ওই সময় যা .NET এ করা ছিল, .NET প্ল্যাটফর্মে, সেগুলো সুইচ হতে থাকে বা কনভার্ট হতে থাকে পিএসপি তে। লাইক বিগ নেম, অ্যামাজন, ইবে, এইগুলো। তো সাইজ ছিল হিউজ। হ্যাঁ, ওই সাইটগুলোর সাইজ বা ফিচার ছিল নাম্বার অফ। কোনো একটা নির্দিষ্ট সময় গিয়ে তারা দেখে যে এটা আর ম্যানেজ করা যাচ্ছে না, আনম্যানেজড হয়ে যাচ্ছে। ওকে, তো তারা যেহেতু বিগ নেম, ওকে, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যারা ডেভেলপ করছে তারাও তখনও নতুন, ওই সময় একটা ভালো প্রেশার ক্রিয়েট হয় পিএসপির ওপরে যে পিএসপি ফাস্টার, এই কারণেই তারা ওইটাতে সুইচ করছে, হিউজ ইউজার নিয়ে কাজ করতে পারে এই কারণেই তারা সুইচ করছে। বাট ডেভেলপমেন্টে গিয়ে তারা অনেক প্রবলেম ফেস করছে যে স্ট্রাকচার করা হোক। আর পিএসপি স্ট্রাকচার নিজে হচ্ছে না, কারণ হচ্ছে সে নিজেকে স্লো করতে সে চাচ্ছে না, রাইট? স্ট্রাকচার্ড হলে কিছুটা সে স্লো হয়ে যাবে, এই ভয় থেকে সে নিজেকে স্ট্রাকচার্ড সে করে নাই। সো যখন ল্যাঙ্গুয়েজ নিজেকে স্ট্রাকচার্ড করে নাই, তখন এই যে জায়ান্টরা যারা বড় বড় অ্যাপ্লিকেশন নিয়ে আগাচ্ছে, তারা জানে যে আমাদের ক্রোর্স অফ পিপল নিয়ে কাজ করতে হবে, যা .NET জাভা বেসড অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট সেভাবে পারফর্ম করতে পারবে না, পিএসপি পারবে। সো মাঝামাঝি কোনো কিছু করা যায় কিনা, ঠিক ওই সময়ই 4 এর শেষে 5 এ গিয়ে বেশ কিছু কোম্পানিকে তারা ইনভেস্ট করতে থাকে যে তোমরা পিএসপি কে স্ট্রাকচার্ড করো, রাইট? পিএসপি কোর পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যা আছে তাকে দিয়ে একটা নির্দিষ্ট স্ট্রাকচার ডেভেলপ করে, যাকে এখন আমরা কি বলছি, ফ্রেমওয়ার্ক। ওই সময় তৈরি হওয়া ফ্রেমওয়ার্ক গুলো হচ্ছে জেন্ড, কেক, কোডিগনেটর, যা ওই সময় অত্যন্ত জনপ্রিয় ছিল। এখনো কোডিগনেটর ফ্রেমওয়ার্ক তুমুল জনপ্রিয় বলতে পারেন। ওকে, ল্যারাভেলের পরে যে ফ্রেমওয়ার্কটা সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে কোডিগনেটর ফ্রেমওয়ার্ক। স্টেবল, ভেরি ফাস্ট, রাইট? তো ফ্রেমওয়ার্কটা এসেছেই কার জন্য? আনম্যানেজড যে অবস্থা, যে এটাকে ম্যানেজ করা যাচ্ছে না, যে আমি যদি গুছিয়ে করি এক, অগোছালো ভাবে করলে আর এক, রাইট? আমি যদি বলি যে খান সাহেব হচ্ছে আমাদের লিডার, আর খান সাহেব এদেরকে নিয়ে একটু নিউ মার্কেট থেকে ঘুরে আসেন, রাইট? 5টার মধ্যেই ঘুরে আসবেন, খান সাহেব সম্ভবত একাই আসবেন, রাইট? বাট যদি এখানে খান সাহেবকে ধরে তার হাতে আরো 2-3 জনকে দিয়ে দেওয়া হয় যে 2 জন এই 5 জনকে, আরেকজন আর 5 জনকে নিয়ে যাবে এবং নির্দিষ্ট কিছু জিনিসপত্র কিনে নিয়ে চলে আসবে, আমার মনে হয় সেটা সম্ভব হবে, পসিবল, যখন একটি স্ট্রাকচার ফলো করা হচ্ছে। তো স্ট্রাকচার্ড হওয়াতে সেটা ম্যানেজ করে এবং সেটা এগিয়ে নেওয়া এবং সেটার সাইজ বাড়ানো অনেকটাই সহজ হয়ে যায়। বলেন। এখানে যে আমরা
বিট স্লো হবে, অনেক বেশি স্লো হবে সেটা বলছি না, কিছুটা স্লো হবে যেটা টলার করা যায়, রাইট? এটা টলারেন্সে আছে। টলার না করা গেলে, যেগুলো টলার করা যায় না সেগুলো অলরেডি গন, হ্যাঁ, তারা চলে গেছে। লাইক জেন্ড, পিএসপির বেস্ট ফ্রেমওয়ার্ক বলা হয়, বাট এখন ইউজ হচ্ছে লেস দ্যান 1%, ইউজ করছে না কেউ। বুঝতে পেরেছেন? কেক অনেক ভালো একটা ফ্রেমওয়ার্ক, সেটাও অনেক লোক আর পছন্দ করে না, কারণ সে স্লো। কোডিগনেটর এখনো টিকে আছে কি সবার চেয়ে ফাস্ট বলে, অনেক পুরনো, রাইট? বাট স্টিল সে লাইভ, কারণ কি অনেক বেশি ফাস্টার। তার মানে সে ফ্রেমওয়ার্কটাকে এমন ভাবে তৈরি করেছে, ফ্রেমওয়ার্কও হয়েছে, ফাস্টার যে কনসেপ্ট সেটাকেও তারা জিয়ে রেখেছে। পড়ে গেছে জেন্ড, হ্যাঁ, ডেফিনেটলি সিকিউর। ওকে, সিকিউরিটি ছাড়া তো কেউ ওখানে যাবে না, এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কোঅর্ডিনেটর লারাভেলের চাইতেও ফাস্ট। ওকে, আমরা যা বলছিলাম যে ফ্রেমওয়ার্ক কিন্তু এসেছে কোন পার্সপেক্টিভ থেকে, যাতে ডেভেলপমেন্ট পিরিয়ডে আনম্যানেজ না হয়ে যায় কোনো কিছু। এটা গেল আনম্যানেজমেন্টের একটা ইস্যু, বাট আনম্যানেজড হওয়ার চাইতে সবচেয়ে সিরিয়াস ইস্যু যেটা দাঁড়িয়ে যায়, যে আমি যে এটাকে মানে একের পর এক আপডেট করব, একবারে তো সব ডেভেলপমেন্ট হয় না, তাই না? যখন একটা কিছু হয় তখন তার উপরে আরো অনেক কিছু লাগানোর চেষ্টা করা হয়, আগে কাঠামো, তারপরে আদার্স বিষয়গুলো একটু একটু করে জোড়াতালি দেওয়া হয়, তাই না? সো স্কোপ তো আমাকে অলওয়েজ ওপেন রাখতে হয়। এখন মনে করেন যে আপনি একটা বিল্ডিং বানাচ্ছেন, বিল্ডিং এর প্ল্যান আগে থেকেই বানানো আছে, বাট প্ল্যান যে ওই মতোই এক্সিকিউট হবে সেটা কিন্তু বানাতে গেলে অনেক সময় নাও হতে পারে, এদিক সেদিক হতেই পারে। আবার যিনি প্ল্যান করে আগাচ্ছিলেন সেই মিস্ত্রিই নেই, চেঞ্জ হয়ে গেছে, তাহলে বড় একটা বিপদের সম্ভাবনা কিন্তু সেখানে থেকে যায়। বাট আমি যদি মিস্ত্রি ওরিয়েন্টেড হই ডেভেলপমেন্টে, যে ওই মিস্ত্রি যে প্ল্যান করেছে সেভাবেই আগাবে। গ্রামের বিল্ডিং গুলো কি হয়, আর্কিটেক্ট দিয়ে হয় না মিস্ত্রি দিয়ে হয়? মিস্ত্রি দিয়ে হয়। মিস্ত্রি 10 দিন আসে নাই, কাজ বন্ধ। বিষয়টা বোঝা যাচ্ছে? বাট যখন কোনো আর্কিটেক্ট কোম্পানি ডিজাইন করছে, ওখানে কি মিস্ত্রি মুখ্য বিষয়? সো আমরা মিস্ত্রিরা মুখ্য বিষয় না যখন ফ্রেমওয়ার্ক আছে, এটা বুঝতে পেরেছেন? কোম্পানি বা আর্কিটেক্টের কাছে যে কোনো মিস্ত্রিকে এনেই সে কাজে লাগিয়ে দিতে পারবে। 600 টাকা করে হাজিরা, এখন মিস্ত্রিদের হাজিরা 600 টাকা, কম কথা না। বুঝতে পেরেছেন? প্রতিদিন। অনেক দেবে, অনেক। 10-12 হাজার টাকা তো অনেক টাকা। হ্যাঁ, 6-7 ম্যাক্সিমাম, 5-6। 5-6 দিয়েই শুরু করেন। আছে 20 আছে, 25 আছে, 30 আছে, বাট শুরু করেন 5 বছর পরে আশপাশেই থাকবেন। অনেক সুযোগ আছে। আমি 5 বললাম, অনেকের মন খারাপ হয়ে গেছে, বাট 5 বছর পরে 60 হবে, আর 20 5 বছর পরে 30 হবে, 25 30 20 বছর 5 বছর পরে ওই 25 30 32 35 হবে। বুঝতে পেরেছে? কাজ শিখেন। যারা কাজ শেখায়, যেখানে কাজের স্কোপ আছে, তারা জানে যে কোন লেভেলের কাজ করতে হবে। ওই লেভেলের কাজের জন্য আপনাদের প্রিপেয়ার হতে কোর্সের পরেও 6 মাস লাগবে।
তো যাকে দিয়ে কাজ হবে না তাকে আমি 20,000 টাকা, 15,000 টাকা, 12,000 টাকা কেন দিব? আপনি ডিজার্ভ করেন, ডেফিনেটলি আপনাকে দেয়া হবে, বাট দেয়া হবে আপনি এক্সপেরিয়েন্সড হন, আপনি কাজ শিখেন, আপনাকে দিয়ে আমি ইনকাম করি, দেন আমি আপনাকে দিব। এখন আমার কাজ হচ্ছে আমি একটা সাইট মেনটেন করছি, ইমেল চেক করে দিচ্ছি, ইমেল প্রিন্ট আউট করে দিচ্ছি, কম্পোজ করে দিচ্ছি, একলাই মানুষ কোম্পানির IT পার্সন, 25,000 দেবে, ভেরি গুড, আমি খুশি। তার কাজের কোনো উন্নতি হবে? সে কোনো কিছু শিখবে? 5 বছর পরে তার বেতন কি হবে? ওইটাই, তার চেয়ে একটু বেশি, হারিয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। সুযোগ ডেফিনেটলি আছে, নিতেই পারেন, রাইট, বাট ফিউচার চিন্তা করে সুযোগটা নেবেন। বুঝতে পেরেছেন? এখন যদি হেল্পার 5,000 টাকা পায়, হেল্পার ওই আজীবন 5,000 টাকাই পাবে, বাট আমার এক্সপেরিয়েন্স 5 বছর পর, 10 বছর পর এক লেভেলে থাকবে? ডেফিনেটলি না। তো যখন আপনি সার্চ করবেন জব, যেটা দেখার চেষ্টা করবেন কোথায় আপনি শিখছেন। কাজ জানলে পেমেন্ট 3 বছর পরে আপনার মুখ্য বিষয় হবে না, আপনি যা চাইবেন মোটামুটি তাই পাবেন, বাট আপনাকে স্কিলড হতে হবে। 3 বছর 5 বছরে যদি আপনার সব শেষ হয়ে যায়, তারপরে ঘুরে ঘুরেও কোনো লাভ হবে না। বুঝতে পেরেছেন? যে আপনি 5 বছর 3 বছর পর গিয়ে কি বলবেন, আমি কি জানি, এই 3 বছর কি করেছেন, 5 বছর কি করেছেন? ইমেল চেক করেছি, সাইট মেনটেন করেছি। বুঝতে পেরেছি? সো ওই সার্টিফিকেট নিতে হলে PHP-র মোটামুটি জানতে হয়, বস বলা ভুল, হ্যাঁ, PHP জানতে হয় ভালো করে। যারা সার্টিফাইড তারাও যে বস তা কিন্তু না, তারা কোর PHP সম্পর্কে খুব ভালো জানে, PHP-র উপরে পরীক্ষা নেয় তারা, দেন তারা সার্টিফাইড করে। বুঝতে পেরেছেন? সার্টিফিকেশনের দাম এই জন্যই যে তাদের লজিক থেকে ক্লিয়ার। যারা সার্টিফাইড হতে হয়, ডেফিনেটলি লজিক ক্লিয়ার না হলে সে সার্টিফিকেশন এক্সাম পাস করতে পারবে না। আর কারো যদি লজিক ক্লিয়ার থাকে ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে, তাকে দিয়ে অনেক কিছু করানো সম্ভব। 2 আর 3 হচ্ছে ইন্টারন্যাশনাল বা বড় বিল্ডিং এর ক্ষেত্রে কোনো কোম্পানি যদি শো করতে পারে তার ডেভেলপার সার্টিফাইড, জেন্ট সার্টিফাইড, এক্সট্রা অ্যাডভান্টেজ আছে, তো তার সিভিও বিক্রি করে খাওয়া সম্ভব। বুঝতে পেরেছেন? সিভিতে সার্টিফিকেশন আছে, সার্টিফিকেট বিক্রি করেও খাওয়া যায়। মানে অনেক কোম্পানি আছে, লাইক জ্যাকজারা, লাইক থেরাপ, লাইক টাইগার IT, আপনি সার্টিফিকেট নিয়ে যান, আপনার কোয়ালিটি দেখবে, দেখে আপনাকে জব দিয়ে দেবে, রাইট? ফেরাবে না কেউ আপনাকে। আপনার কোয়ালিটি যদি ওই লেভেলের না হয়, তাহলে আপনাকে ইনভেস্ট করে ওই লেভেলের নিয়ে তারপরেও রেখে দেবে, গেলে আর ফেরত পাঠাবে না। জেন্ট অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ডার্ড, একটা এক্সাম স্ট্যান্ডার্ড সেন্টার, যারা PHP-র স্ট্যান্ডার্ড দেয়। জেন্ট ফ্রেমওয়ার্ক ওটা আলাদা জিনিস, সার্টিফিকেট পার্টটা আলাদা, জেন্ট ফ্রেমওয়ার্ক আলাদা, টোটালি এন্টারলি আলাদা জিনিস। ঠিক আছে? ফ্রেমওয়ার্ক ডাউন মানে সেই ডাউন এরকম কিছু না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, জেন্ট সার্টিফাইড করে PHP-তে। সার্টিফাইড হন, 100-র উপরে সার্টিফাইড আছে আমাদের দেশে। জি, 100-র উপরে কিছু হয়েছে। লাস্ট যেটা হয়েছে 1.5 বছর আগে, আমার স্টুডেন্ট 2টা ছিল হচ্ছে 89, 90তম, ওরা 2 জন, তাও 1.5 বছর আগে। 1.5 বছরের মধ্যে যারা হয়েছে সম্পর্কে ধারণা নেই। 2013-তে ছিল হচ্ছে 60, 61, 62, 63 আমার স্টুডেন্ট। আবার 1.5 বছর আগে 89, 90 এরা হচ্ছে আমার স্টুডেন্ট। তার আগেও আমার কিছু স্টুডেন্ট আছে। আর এখন সম্ভবত 100 ক্রস করে গেছে, মানে রাইট সংখ্যাটা আমার জানা নেই। আমার জানা নেই। হাসিন হায়দার, সে ওয়ার্ডপ্রেস করে, আমার জানা নেই সে জেন্ট সার্টিফাইড কিনা। হতে পারে।
হতে পারে। আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলছিলাম, ল্যারাভেল নিয়ে বেসিক্যালি কথা বলছিলাম, যে ল্যারাভেল বেশ জনপ্রিয়। আর ওই একটা বিষয় গুরুত্বপূর্ণ যে যারা মোবাইল বিক্রি করে তার চাইতে যারা চাল বিক্রি করে তাদের টাকা বেশি, তাই না? চালের দোকানদার বেশি ইনকাম করে মোবাইলের দোকানদারের চাইতে, জানেন তো? ওরা পাইকারি সেল করে, প্রচুর সেল করে, আর চাল প্রতিদিনই খেতে হয়, মোবাইল প্রতিদিন খেতে হয় না, তাই কিনা? মোবাইল প্রতিদিন খেতে হয় না, চাল প্রতিদিনই খেতে হয়, প্রতিদিনই কিনতে হয়, রাইট? সো তাদের ইনকামটা বেসিক্যালি বেশি। পিএসপিও তাই, যে পিএসপি ঠিক সেই লেভেলের, সেই পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ না হলেও প্রচুর ইউজ হচ্ছে, রাইট? ল্যারাভেলও কি হিউজ হচ্ছে, 25%, শতকরা 25টা সাইট ল্যারাভেল দিয়ে হয়। ফ্রেমওয়ার্কের অভাব নেই, মোর দেন 20 ফ্রেমওয়ার্ক রয়েছে, রাইট? তারপরে সবার মধ্যে 25% অ্যাচিভ করাটা চারটিখানি কথা না। না, সকল ল্যাঙ্গুয়েজের জন্য বলছি না, পিএসপির সাইটের কথা বলছি, যে শতকরা 100টার মধ্যে 80টা পিএসপির হয়, রাইট? 80কে যদি 100তে কনভার্ট করি তখন 25টা হয় কি দিয়ে? ল্যারাভেল দিয়ে। ডেফিনেটলি ফ্রেমওয়ার্ক ইউজ করবেন। সিএমএস হচ্ছে নির্দিষ্ট একটা কিছু, প্রোগ্রামিং এর মাধ্যমে ছোট্ট একটা বিষয় বা বড় একটা কিছু তৈরি করে রেখেছে যা চেঞ্জ করার সুযোগ আছে। আপনি অ্যাডমিনে কিছু চেঞ্জ করার মাধ্যমে ফ্রন্ট এন্ডে ইম্প্যাক্ট করতে পারেন, যে ধরনের সিস্টেম আপনি নিজেও তৈরি করতে পারেন। ওটা পিএসপি দিয়ে বানানো নির্দিষ্ট একটা স্ট্রাকচার বা নির্দিষ্ট একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে পারেন। ওয়েব বেসড অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এগুলো যা ইউজ করে আপনি সেটাকে মডিফিকেশনে আনতে পারেন উইদাউট কোডিং, অথবা নতুন কিছু যুক্ত করে নতুন কোনো টাইপের সাইটও তৈরি করে ফেলতে পারেন, যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে তাকে আপনি সিএমএস বলতে পারেন। ওকে, আর ফ্রেমওয়ার্ক হচ্ছে, তো আমরা শুনছি এতক্ষণ ধরে, যে স্ট্রাকচার, যেখানে আপনার সবকিছু থাকবে, বাট আপনার ওই সবকিছু করার জন্য তারা সাহায্য করবে স্ট্রাকচার দিয়ে, তারা সাহায্য করবে রিসোর্স দিয়ে। টোটালি ডিফারেন্ট থিংস, রাইট? ফ্রেমওয়ার্ক কি? ফ্রেমওয়ার্ক হচ্ছে বেসিক্যালি বলতে পারেন যে রেডিমেড কিছু একটা, খুব কম সময়ের মধ্যে খুব কম পয়সায় দিয়ে দেওয়া একটা কিছু। আমার একটা ওয়েবসাইট লাগবে, আমার একটা ই কমার্স লাগবে, আমার একটা পোর্টফোলিও লাগবে, আমার একটা স্কুলের ওয়েবসাইট লাগবে, আমার হাতে আছে গভর্নমেন্টের একটা ওয়েবসাইট লাগবে, আমার স্যাংশন হয়েছে 6 মাস আগে, টাকা পয়সা খাওয়া শেষ, এখন 5 দিন সময় আছে, মন্ত্রী সাহেব লঞ্চিং এ আসবেন, তখন কি? সিএমএস ইনস্টল, এডিট, ব্যানার চেঞ্জ, ইমেজ চেঞ্জ, মন্ত্রী মহোদয়ের ছবি ঘুরতেছে, লঞ্চ। বুঝতে পেরেছেন? খুবই কম সময়ে কোনো একটা ডেভেলপমেন্টের জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো ইউজ হয় সেগুলো মূলত সিএমএস, যার সিকিউরিটি নেই বললেই চলে। ম্যাক্সিমাম সিএমএস গুলো পিএসপি দিয়ে হয়, আর জাস্ট ইনস্টলেশনের পরেই ডেমো একটা কিছু দাঁড়িয়ে যায়, সেটা এডিট করে আপনি একটা অবস্থায় নিয়ে যেতে পারেন খুব সহজে। আর ফ্রেমওয়ার্ক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যা করতে হবে সবকিছু আপনাকেই লিখতে হবে, আপনার সাইডের যাবতীয় কোড আপনাকেই লিখতে হবে। বাট আপনি মনে করেন যে ই কমার্স দেখেছেন, ই কমার্সে লাইক শপিং কার্ট থাকে না? শপিং কার্ট থাকে, আবার পেজিনেশন থাকে না, যে নেক্সট পেজ করে যাওয়া যায়। সেই জায়গাগুলোতে মনে করেন আমি পেজিনেশন নিয়ে কথা বলছি, পেজিনেশনের কোড যদি আমরা নিজেরা করতে চাই করতে পারবো, বাট হয়তো একজন ডেভেলপারের 8 ঘন্টা সময় লেগে যেতে পারে। তারা করে রেখেছে, যেহেতু পেজিনেশন সবগুলো ওয়েবসাইটেই মোটামুটি থাকে, তারা পেজিনেশন করার জন্য যে ফাংশন গুলো দরকার তারা তৈরি করে রেখেছে। আপনি শুধু কিভাবে ইউজ করতে হয় সেটা শিখবেন এবং ইউজ করবেন। তার মানে কি কোড আপনি ইউজ করছেন, খেয়াল করেছেন?
যে কমন কিছু কাজ সবগুলো ওয়েবসাইটের জন্যই দরকার, সেই কাজগুলোকে তারা হেল্পার এবং লাইব্রেরি হিসেবে বানিয়ে রেখেছে, বাট আপনাকে সেটা জেনে বুঝে ইউজ করতে পারতে হবে, অথবা আপনাকে নিজেই করতে হবে সেটা। আর সিএমএস টোটালি ডিফারেন্ট থিংস। আপনার ফ্রন্ট এন্ডও রেডি, ব্যাক এন্ডও রেডি, জাস্ট আপনি ওই ভেতরের এডিট করে আপনি সাইটটাকে দাঁড় করাবেন। যদি আমি বলি ওয়ার্ডপ্রেসের কথা, ইনস্টল করলে একটা ব্লগ হয়ে যায়, ব্লগ পোস্ট করলে ব্লগের পোস্ট ফ্রন্ট এন্ডে চলে আসে, আপনার কিছুই করতে হবে না। টেমপ্লেট ইনস্টল দেন, ওই টেমপ্লেটটা দাঁড়িয়ে যাবে। তার মানে রেডিমেড একটা কিছু, মানে টোটালি ডিফারেন্ট থিংস। সিএমএস আলাদা, ফ্রেমওয়ার্ক আলাদা, এর মধ্যে কখনোই কি এক করার চেষ্টা করবেন না। ওকে, ইনস্ট্রাকশন আছে কিভাবে ইনস্টল করতে হয়, বাট তার আগে আপনারা কম্পোজার কি এবং আর্টিসান কি এটার উপরে একটু পড়েন। আমি 5 মিনিট একটা আমরা ল্যারাভেলের যখন কথা বলছিলাম যে ল্যারাভেল আমরা 5.3 দিয়ে স্টার্ট করব এবং ল্যারাভেল ইনস্টল করব। ল্যারাভেল ইনস্টলেশনের জন্য কিছু কমান্ড ইউজ করতে হবে, ইন্টারনেটের কানেকশন লাগবে। যেহেতু আমরা অনেকেই আছি, আমরা একটু মানে বলতে পারেন যে গ্রুপ করে ইনস্টল করব। বেটার হচ্ছে যে এভাবে 3-4 জন করে ইনস্টলেশনটা দিলে বেটার হবে। হ্যাঁ, সহজ হবে এবং দ্রুত হবে। একবারে সবাই দিলে একদম কারোরই হবে না, ঠিক আছে? কারোরই হবে না, একটা নির্দিষ্ট সময় পর কিন্তু টাইম আউট হবে এবং ক্র্যাশ করে সেটা আর ইনস্টলেশনই হবে না। তো আমরা ল্যারাভেল ইনস্টল করতে যাচ্ছি। ল্যারাভেল ইনস্টলেশনের আগে আমরা একটু কম্পোজার সম্পর্কে বলি। কম্পোজার হচ্ছে বেসিক্যালি একটা ডিপেন্ডেন্সি ম্যানেজার। কম্পোজার পিএসপি ডিপেন্ডেন্সি ম্যানেজার, যার মাধ্যমে টার্মিনাল দিয়ে অনেক কিছুই বা অনেক কমান্ডই এক্সিকিউট করা যায়। আর যে কমান্ড লাইনের মাধ্যমে আমি বেসিক্যালি যে অ্যাডভান্টেজ গুলো আছে, অ্যাডভান্টেজ গুলো যদি নিতে চাই, সেই অ্যাডভান্টেজ গুলো নিতে গেলে কমান্ড ইউজ করতে হবে আর্টিসান। তার মানে কি দুইটা জিনিস, একটা হচ্ছে কমান্ড লাইন, কমান্ড লাইনে যে কমান্ড ইউজ হবে সেটা আর্টিসান কমান্ড, আর যে কমান্ড গুলো এক্সিকিউট করতে সাহায্য করবে সেটাকে কম্পোজার। ওকে, সো কম্পোজার মূলত পিএসপি ডিপেন্ডেন্সিস আর ডিপেন্ডেন্সি গুলো, বিশেষ করে ল্যারাভেলের ডিপেন্ডেন্সি গুলো যদি আমরা অ্যাড করতে চাই, সেই ডিপেন্ডেন্সি গুলো আমরা কম্পোজারের মাধ্যমে অ্যাড করতে পারি। ঠিক আছে, ল্যারাভেলের ডিপেন্ডেন্সি গুলো আমরা অ্যাড করতে পারি। এখন কম্পোজার আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন খুব সহজে। কম্পোজারটা ডাউনলোড আপনারা করতে পারেন ডাউনলোড কম্পোজারে গিয়ে। আমরা তো সবাই মানে জ্যাম্প ইনস্টলেশন জানি, জ্যাম্পের ইউজ আমরা জানি। শুধুমাত্র কম্পোজার যখন আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন, তো গুগল থেকে যদি আমি যাই এবং আমি বলি যে ডাউনলোড কম্পোজার, এই যে getcomposer.org তে কম্পোজারটা রয়েছে, getcomposer.org। আর getcomposer.org তে গিয়ে যখন আমরা যাব, এখান থেকে কম্পোজার ডাউনলোড করা যায়। এই যে কম্পোজার setup.exe, এই কম্পোজারটা ডাউনলোড করতে হবে। আপনি যখন ডাউনলোড করবেন কোন একটা কম্পোজার, ঠিক আছে, আমি কম্পোজারটা ডেস্কটপেই বা ডাউনলোডের মধ্যে ডাউনলোড করে দিলাম। কম্পোজার আছে, এই তো আছে, খেয়াল করেছেন আগে থেকে আমার কম্পোজার ডাউনলোড করা আছে। আমি ডাউনলোড ফোল্ডারেই যদি যাই, আমার কম্পোজার কিন্তু এখানে রয়েছে। সো আমি নতুন করে ডাউনলোড করছি না, আমি কম্পোজারকে ডাউনলোড ফোল্ডার থেকে যদি কম্পোজারে যাই, কম্পোজার ইনস্টলেশন সিম্পল। যদি আমরা বলি যে কম্পোজার ইনস্টলেশনে আমরা যাব, এই কই গেল কম্পোজার ইনস্টলেশনের শুরুতে যেটা করতে হবে, আপনার জ্যাম্প ইনস্টল আছে, রানিং অবস্থায় আছে বা স্টপ অবস্থায় আছে, যেরকম দুর্বল লোক হাত উঁচু করে আছে, ঠিক আছে। সো কম্পোজারটা নিয়ে যখন আমি নেক্সট করব, আমাকে পাথটা দেখিয়ে দিতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনার মেশিনে 10 জায়গায় জ্যাম্প থাকতে পারে, যে কোনো একটা জ্যাম্পের যে কোনো একটা PHP.exe ফাইল দেখিয়ে দিলে সব জায়গায় কম্পোজার পেয়ে যাবে। এটার অ্যাডভান্টেজ। হ্যাঁ, যে আমার মেশিনে 4 জায়গায় জ্যাম্প ইনস্টল আছে, যদিও আপনারা আপনাদের মেশিনে একটা জায়গায় জ্যাম্প ইনস্টল করার চেষ্টা করবেন, ওকে, বা করেন হয়তো, বা ইউজ করেন, প্র্যাকটিস করেন। ওই পাথটা কোথায় যাবে, আমি যে পাথটা দেখিয়ে দিব,
আমি পাতটা দেখানো আছে, একটু খেয়াল করেন। আমার মেশিনে কয়েক জায়গায় জ্যাম্প আছে, আমি এলআইসিটি জ্যাম্পের মধ্যে একটু খেয়াল করেন, এখানে পিএসপি নামে একটা ফোল্ডার পাবো, আর পিএসপি ফোল্ডারের মধ্যে psp.exe নামে একটা ফাইল আছে, এই পাতটা দেখিয়ে দিব, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাইট? দেন নেক্সট, এই যে চেক ইওর, মানে এটা কি বলেছে, আমি এটাকে কি করতে পারবো, আমার সাথে ম্যাচ করছে কিনা চেকিং করার শেষে এখানে আমাদের প্রক্সি দেওয়ার কোনো দরকার নেই, আর ইনস্টলেশনের জন্য যা যা দরকার আছে সবকিছু ওকে আছে, দেন ইনস্টল বাটন প্রেস করলে ইনস্টল হয়ে যাবে, রাইট? আর কোনো কিছু লাগবে না, যেহেতু আমার ইনস্টল করা আছে আমি আর ইনস্টল না করি। আর আপনাদের মেশিনে, যাদের মেশিনে ইনস্টল করা নেই তারা এটা ইনস্টল করেন, ঠিক আছে? সবগুলোতেই দেওয়া আছে, ঠিক আছে? এখানকার সবগুলো মেশিনেই দেওয়া আছে। এখন কম্পোজার রেডি। আমি এখন যেটা করব যে কম্পোজার যেহেতু রেডি আছে, আমি জাস্ট একটা কমান্ড চালাবো যাতে আমার মেশিনে অ্যাটলিস্ট ল্যারাভেলটা ইনস্টল হওয়া শুরু করে, ঠিক আছে? একটু খেয়াল করেন সবাই, একটু খেয়াল করেন, সুযোগ পাবেন সবাই। আমি আছি কোথায়? জি ড্রাইভে, এলআইসিটি জ্যাম্প থেকে আমি যখন জ্যাম্প কন্ট্রোলারে যাচ্ছি বা কন্ট্রোল প্যানেলে যাচ্ছি, পরে রান করে। আচ্ছা দেখেন, আমি যেটা করছি যে এটা হচ্ছে আমার রুট, তাই না? আমার কম্পোজার ইনস্টল আছে, সবাই একটু খেয়াল করেন। তো যেহেতু আমার কম্পোজার ইনস্টল আছে, আমি এখান থেকে টার্মিনালে যেতে পারি কিভাবে? শিফট ধরে যদি আমি রাইট ক্লিক করি, শিফট ধরে রাইট ক্লিক করলে এখানে ওপেন কমান্ড উইন্ডো হিয়ার বলে একটা জায়গা চলে আসছে, এটাতে ক্লিক করলে আমার টার্মিনালটা ওপেন, রাইট? এখন ইনস্টল আপনি কিভাবে করবেন? আমি যখন আমার ল্যারাভেলকে ইনস্টল করতে যাব, ল্যারাভেল ইনস্টলেশনের জন্য এখানে কয়েকটা বিষয় বলা আছে যে আমি যে ভার্সনে ল্যারাভেল ইনস্টল করতে যাচ্ছি এখানে PSP 5.6.4 হতে হবে। সো আমাদের যে মেশিনগুলো আছে সব মেশিনগুলোতেই PSP 5.6.4 এর উপরে আছে, কখনো 11 আছে, কোথাও 19 আছে। তো আপনারা যারা ইউজ করছেন পার্সোনাল মেশিনগুলোতে, সেখানে কিন্তু PSP ভার্সন 5.6.4 এর উপরে হতে হবে, আদারওয়াইজ ল্যারাভেল ইনস্টল করা যাবে না, 5.3 ইনস্টল হবে না। কি হবে তখন? আপনি ইনস্টল দেবেন, সে নিজের থেকেই 5.2 ইনস্টল করে নেবে, বুঝতে পেরেছেন? ভার্সন কোনটা? পুরনো ভার্সন ইনস্টল করে ফেলবে। সো লেটেস্ট ভার্সন পেতে হলে লেটেস্ট PSP সেখানে থাকতে হবে। বাকি যে জিনিসগুলো আছে সেগুলো সব জ্যাম্পের মধ্যে বাই ডিফল্ট থাকে। এখন ল্যারাভেল ইনস্টল করতে গেলে আপনি কম্পোজারের হেল্প নিতে পারেন। কম্পোজারের হেল্প নিয়ে আপনি কম্পোজার গ্লোবাল রিসোর্স /installer এই ধরনের একটা কমান্ড চালিয়েও আপনি ল্যারাভেল ইনস্টল করতে পারেন ইনস্টলারের মাধ্যমে। ল্যারাভেল নিউ ব্লক যেটা ক্রিয়েট হবে, বেটার হচ্ছে কম্পোজারের হেল্প নিয়ে আমি প্রজেক্ট আকারে ক্রিয়েট করে ফেলি, ঠিক আছে? কমান্ডটা হচ্ছে এরকম যে আমি ল্যারাভেলের নিজস্ব রিপোজিটরি থেকেই আমি টান দিব কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট, দেন প্রিফেয়ার ডিস্ট ল্যারাভেলের মধ্যে ল্যারাভেল, দেন এই ব্লক যেটা লেখা আছে এটা বেসিক্যালি প্রজেক্ট নেম, ঠিক আছে? তাহলে আমাদের কমান্ডটা হবে কি? কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট, এখানে লেখাই আছে, আমি কপি করব এবং আমি আমার টার্মিনালে এটাকে দিয়ে দিব। প্রজেক্টের নাম কি? ব্লগ ব্যাচ 07, এটা আমি যুক্ত করে দিলাম, ঠিক আছে? 03 ব্লগ 2, আচ্ছা সরি, হ্যাঁ কতগুলো যে ব্যাচ চলছে আল্লাহ জানে। ব্লগ LICT শুনতে ভালো লাগে না? যে কোনো নাম হতে পারে না, LICT থাকে, LICT ব্লগ 02। এখন ঘটনা হচ্ছে একটা বিষয় কিন্তু আমি বলতে ভুলে গিয়েছি, আপনাদের গতকাল ফোন দেওয়া হয়েছিল, রিজন আছে, যে কোনো সময় BCC থেকে টিম আসতে পারে আপনাদের সাথে কথা বলতে, দেখা করতে, হ্যাঁ কুশলাদি বিনিময় করতে, এবং যে কোশ্চেনটা সবচেয়ে বেশি করে করবে সেটা হচ্ছে যে এই প্রজেক্টটা কি। সো অ্যাব্রিভিয়েশনটা আটকে গিয়ে বললে হবে না, ঠুটস্থ থাকতে হবে। অ্যাব্রিভিয়েশনটা কেন, প্রজেক্টটা কারা ইনভেস্ট করছে,
রাইট? সম্পর্কে খুব সুন্দর করে সবার রেসপন্স করতে হবে। এলআইসিটি সম্পর্কে, হ্যাঁ, কে টাকা দিচ্ছে বা কেন এলআইসিটি, আমরা কোন প্রোগ্রামে আছি, টপ আপ কি বা টপ আপে কতজন ট্রেনিং নিচ্ছে, টপ আপ কেন বা ফাউন্ডেশন স্কিল কেন, এই বিষয়গুলো সবাই ভালো করে স্টাডি করবেন। ঠিক আছে? এলআইসিটি সাইট থেকে খুব সুন্দর করে দেখে আসবেন যাতে আপনারা রেসপন্স করতে পারেন। এরকম কেউ আছেন যে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থাকলেও কিন্তু বলা যাবে না যে সব ফাইনাল ইয়ারে আছি অথবা শেষ হয়ে গেছে। কারো কারোকে সুযোগ দেওয়া হয়েছে রিকোয়েস্টে, বাট অ্যাডভান্স কিছু স্টুডেন্ট রাখা আছে, কেউ যদি ধরা পড়ে তাকে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। বাট আমরা যদি না বলি ধরা না পড়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে? 2 হচ্ছে যে 4টা সাবজেক্ট এখানে অ্যালাউড। কেউ যদি জিজ্ঞেস করে যে কেউ সয়েল সায়েন্সে আছে কিনা, চট করে হাত তুলে দিলাম। হ্যাঁ, কেউ পলিটিক্যাল সায়েন্সে আছে কিনা, হাত তুলে দিলাম। যদিও সায়েন্স, বাট চারটা কোর্স তারা কিন্তু এখানে ম্যান্ডেটরি করে দিয়েছে, মানে 4টা সাবজেক্ট। সবাই আছি, আমরা সবাই ক্রাইটেরিয়া মেনে চলছি। সো মানে উল্টাপাল্টা অ্যান্সার যেন না হয়। যে কি সাবজেক্ট আলোচনা হচ্ছে এরকমও বলতে পারে যে কি শিখিয়েছে। আলোচনা হচ্ছে দিকে ল্যারাভেল আমরা শিখেছি HTML CSS, বারবার বলছি HTML CSS শিখেছি, বাট ল্যারাভেলের নাম উল্লেখ করা হচ্ছে না, তার মানে তারা জেনে যাবে এখানে HTML CSS শিখাচ্ছে। এটা বুঝতে পেরেছেন? যা শিখছেন সেগুলো সব সম্পর্কে বলতে হবে, যে আমরা জাভাস্ক্রিপ্ট দেখেছি, আমরা বুটস্ট্র্যাপ দেখেছি, আমরা HTML দেখেছি, আমরা PHP শিখেছি, অবজেক্ট ওরিয়েন্টেড শিখেছি, এখন ল্যারাভেল শিখছি। ঠিক আছে? তো যা যা জানা আছে আর কি, যে কোনো দিন, হ্যাঁ, নেক্সট 15 ডেজে, মানে এই 2টা উইকের যে কোনো একদিন তারা আসবে। তারপরে মানে উইদিন 20 ডেজের কথা বলা হচ্ছে যে তারা মানে সার্টেন ভিজিট করবে। ওকে, আচ্ছা, আমি প্রজেক্টের নাম লিখে এন্টার দিয়েছি। একটু খেয়াল করেন, প্রিফার ডিস্ট, এই কমান্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিফার ডিস্ট হচ্ছে সে স্পেসিফিক ভাবে ল্যারাভেলের যে রিপোজিটরি, ল্যারাভেল অনেক জায়গায় রয়েছে, এটা টান দিচ্ছে গিটহাব থেকে, রাইট? ল্যারাভেলের যে নিজস্ব রিপোজিটরি, সেখান থেকে সে প্রজেক্টটা ক্রিয়েট করার চেষ্টা করবে এখন। এবং ওখান থেকে সব যে ডিপেন্ডেন্সিস গুলো আছে কম্পোজারের মাধ্যমে সেই ডিপেন্ডেন্সিস গুলো একটা একটা করে ইনস্টল করে ফেলবে। প্রাথমিকভাবে ল্যারাভেল 1 মেগাবাইটও না, রাইট? 1 মেগাবাইটও না, বাট যখন সে তার ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল করবে, যেগুলোকে আমরা নর্মালি ভেন্ডর বলি, সেই ভেন্ডর গুলো ইনস্টল হলে সাইজ হয়ে যাবে প্রায় 24 মেগাবাইট। সো ডেফিনেটলি একটা 24 মেগাবাইট ফাইল টান দিয়ে রিলোড করে ইনস্টল করতে সময় লাগবে। ভালো স্পিড যদি থাকে, একজন ইনস্টল করে তাহলে 5-7 মিনিটে হয়ে যাওয়ার কথা, 4-5 জন করলে এটা অ্যারাউন্ড 10 মিনিটস টাইম লাগতে পারে। ওকে, সো আমি ইনস্টলেশনটা দিয়েছি, আর 2-4 জন দিতে পারেন, দেন স্টেপ বাই স্টেপ আগান। অবশ্যই কিছুই না, একটু খেয়াল করেন যে কত কিছু হচ্ছে, খেয়াল করেছেন? তাহলে তাই হয়েছে আপনারটা। দেখেন আমারটাই কত কিছু আসছে এবং আসতেইছে, রাইট? তো চলতে থাকবে আর কি। এটা বেসিক্যালি ভেন্ডর ইনস্টল হচ্ছে। এর আগ পর্যন্ত একটা যখন আসছিল, দ্যাট মিনস আপনার শুধু প্রজেক্টটা ক্রিয়েট হয়েছে। এই যে এই পর্যন্ত যখন আসে, একদম উপর পর্যন্ত এই লাইনটা পর্যন্ত যখন আসে, তখন আমার প্রজেক্টটা বেসিক্যালি ক্রিয়েট হয়েছে। এখন যা হচ্ছে সব ভেন্ডর। হ্যাঁ, সো একটা একটা করে ভেন্ডর, এই যে ডাউনলোডিং, কন্টিনিউইং, এই যে ইনস্টল করছে, বিভিন্ন ধরনের ভেন্ডর সে ইনস্টল করছে, ডিপেন্ডেন্সিস ইনস্টল করছে। সো আমাদের
ইন্ডিয়াতে এটা আমার ভাইও আমার জামানায় একটি কারো কি কারণে সবুজ হলুদ भाई हमारे ले जान भाई भाई लावा वेल चेक कर लें भाई लिया जा भाई लिया जा देखिए सर কালারিং বলতে সবুজ কালার হলুদ কালার পছন্দ করেছেন আপনার টার্মিনালে কেউ কালার চেঞ্জ করেছে অথবা আপনি চেঞ্জ করেছেন টেক্সটের কালার একটু খেয়াল করেন সবাই সবাই হ্যাঁ অর্ডার অর্ডার একটু দেখি আমাদের এখানে বেশ কিছু বিষয় চলে আসছে অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুলি এই পর্যন্ত না আসলে আমরা ইনস্টল যে সাকসেসফুল হয়েছে সেটা বলতে পারবো না এই কিটা অত্যন্ত ইম্পর্টেন্ট সিকিউরিটি রিজনের জন্য থ্রেড লারাভেল ফ্রেমওয়ার্ক বা যে কোনো ফ্রেমওয়ার্কের মানে ফ্রেমওয়ার্ক গুলো এতটাই সিকিউর যে অন্য কোনো ভাবে তার ভেতরে ঢোকাটা কঠিন ফ্রেমওয়ার্কের ভেতরে প্রজেক্টের ভেতরে ঢোকা বা ডেটাবেস পর্যন্ত ঢোকা রিয়েলি ভেরি টাফ একটা উইক পয়েন্ট ছিল সেটা ছিল ফর্মের মাধ্যমে ফাইল আপলোড করে স্ক্রিপ্টিং চালিয়ে সাইটে হ্যাম্পার করার চেষ্টা করা হতো ওই জায়গাটাতেও সিকিউরিটি ইমপ্লিমেন্ট করেছে লারাভেল আর এই সিকিউরিটি কি সিএসআরএফ টোকেনের মাধ্যমে রাইট সো এই সিএসআরএফ টোকেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা কি জেনারেট হবে লম্বা স্ট্রিং এর একটা কি জেনারেট হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ রাইট যেটা ইনস্টল হলো এটা আপনি কিন্তু পকেটে করে নিয়ে বেড়াতে পারেন ইউজও করতে পারেন একজন ইনস্টল করেছে অন্যরা ইউজও করতে পারেন বাট যখন কোনো নতুন প্রজেক্ট শুরু করবেন যেটা লাইভে যাবে প্রফেশনাল প্রজেক্ট বেটার হবে অলওয়েজ টার্মিনাল থেকে সেটা ইনস্টল করে কিটা যেন নতুন করে জেনারেট হয় ঠিক আছে বাট আমি এখন ইনস্টল হয়ে গেছে আমি যদি এটা আপনাদের দিয়ে দেই আপনারা কপি করে বসিয়ে ইউজ করতে পারবেন না আর ইনস্টল কি হামরি কিছু জাস্ট একটা কমান্ড তা আবার কপি করে এনেছি টার্মিনালে বসাচ্ছি বাট তার আগে কম্পোজার ইনস্টল দিতে হয়েছে নাথিং এলস আমরা জ্যাম সম্পর্কে জানি কম্পোজার ইনস্টলটাও করতে হয় কিভাবে শিখলাম আমরা শিফট ধরে কমান্ড লাইনে এসে কপি করে পেস্ট করে ফাইলের নামটা প্রজেক্টের নামটা চেঞ্জ করে দিয়ে দিয়েছি আমার লারাভেল ইনস্টল শেষ আজকে ক্লাস ওভার রাইট বাট
ইনস্টলেশনটা দিয়ে কি হলো, ইনস্টলেশন কমান্ডটা বেসিক্যালি আপনাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে, একটা কথা মাথায় রাখবেন, যখন ন্যাসকমের এক্সাম হবে আর ন্যাসকমের এক্সামে যে টেকনিক্যাল পার্টে পরীক্ষাটা হবে ওই কোশ্চেনটা আমার করা। ন্যাসকমের টেকনিক্যাল পার্ট ওয়েব ডেভেলপমেন্টের যে পরীক্ষা হবে সেই পার্টের কোশ্চেন আমি করেছি, বাট আমি ওটা কখনোই আউট করব না। একটা কথা বলবো, ওখানে কমান্ড আছে প্রচুর, ল্যারাভেলের কমান্ড আছে প্রচুর, যেগুলো কমান্ড যদি আমরা না জানি অ্যান্সার করতে পারবো না। অনেক কাছাকাছি কোশ্চেন, একটু ভুল হলে কিন্তু অ্যান্সার ভুল। বোঝা যাচ্ছে? সো প্রত্যেকটা কমান্ড গুরুত্বপূর্ণ, প্রয়োজনে বসে বসে মুখস্থ করতে হবে এবং দুলে দুলে। ঠিক আছে, ঠিক আছে। এই যে কমান্ড গুলো প্র্যাকটিস করার জন্য ওয়ে দেখিয়ে দিচ্ছি, সাইট খোলা আছে laravel.com, একটু দেখেন। না, একবার ইনস্টল করে পরের বার যখন কম্পোজার আপডেট লিখলে ও আপডেট নিয়ে নেবে, অথবা কম্পোজারের কোনো কিছু যদি আপনি কমান্ড চালান অটোমেটিক সে আপডেট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? 60 ডেজ পর্যন্ত থাকে, 60 ডেজ পর পর তাকে আপডেট দিতে হয়, এক্সপায়ার হয়ে যায় 60 ডেজে। সো কম্পোজার আপডেট বলে একটা কমান্ড আছে, ঠিক আছে? সো যাদের ইনস্টল হয়ে গেছে তারা কিন্তু সাইটটা এখন দেখতে পারে, শুধু ল্যারাভেল দেখা যাবে। ল্যারাভেল 5 দেখা যাবে। আমি যদি রান করাই, কই LICT ব্লগ ব্যাস 2, এর ভেতরে বেশ কিছু ফোল্ডার চলে আসছে, তাই না? এর ভেতরে পাবলিক আসছে, দেন পাবলিকের মধ্যে প্রজেক্ট আসছে। পাবলিক আমরা সরিয়ে দিতে পারবো, রাইট? পাবলিক সরানোরও সুযোগ আমাদের হাতে আছে, বাট এতটুকু আসছে কিনা, এতটুকু আসে মানে কি আমার ইনস্টলেশন সাকসেসফুল, কোনো এরর আসে নাই। ল্যারাভেল আমরা ইনস্টল করেছি, 4 ঘন্টার ক্লাসে একটা কমান্ড শিখেছি, ওকে? বাট তারপরেও আমি যদি ধরি, না দেখে কেউ বলতে পারবে না। যেমন আমি যদি বলি LICT মানে কি, ঠিতাবে অনেকেই, ম্যাক্সিমামই পুরো অ্যাব্রিভিয়েশনটা বলতে পারবে না, 1-2 জন হয়তো বা পারলেও পারতে পারে। সো LICT কি, কেউ যদি এসে LICT উচ্চারণ করে সঙ্গে সঙ্গে বলা শুরু করবেন, আপনারা নাকি বলছেন শেখাইতে, এই জন্য স্যার শিখিয়ে দিয়েছেন, ঠিক আছে? সেটাও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনারা বলবেন যে বেসিক্যালি যেহেতু আপনাদের পয়সায় ক্লাস করছি, আপনাদের সম্পর্কে জানাটা জরুরি মনে করেছি, ঠিক আছে? সো আমি যদি নাই জানি কে খরচ করছে, কেন খরচ করছে, তাহলে আমি কি শিখলাম, রাইট? বাই দ্য ওয়ে, আপনাদের সাথে আপনাদের ওরা একদিন এসেছিল, 16-17 জন ছিল, রাইট? তো আবারও হয়তো একদিন আসতে পারে শেষের দিকে। আর আপনাদের এক্সামটা আবারও বলছি যে ডিসেম্বর ফার্স্ট উইকে হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ডিসেম্বর ক্লোজিং এ আপনারা যে কমপ্লিট ব্যাচ সেটা তারা দেখিয়ে দেবে, এবং ডিসেম্বরের লাস্ট সপ্তাহটা আপনাদের কোর্সের লাস্ট হবে। এই বছরেই আপনাদের সবকিছু চুকিয়ে দেওয়া হবে, বুঝতে পেরেছেন? তো আমরা 15 ডেজ, 1 মান্থ 15 ডেজ মতো টাইম পাচ্ছি। একদম আজকে 14 তারিখ, ল্যারাভেল শুরু হলো, 1.5 মাসের একটু পরিশ্রম লাগবে, তাহলে ল্যারাভেলে প্রজেক্ট ডেভেলপমেন্ট আপনারা শিখে যাবেন, ঠিক আছে? বাট রেগুলার হতে হবে আমাদের। আপনার ফ্রেন্ড আসে না, আসে? হ্যাঁ, ও না, ফেব্রুয়ারিতে পাওয়ার সম্ভাবনা বেশি, ফেব্রুয়ারির 14-15 তারিখের দিকে পাওয়ার সম্ভাবনা আছে। ফেব্রুয়ারিতে সফট এক্সপো আছে, ওই সময় সার্টিফিকেট দেওয়ার সম্ভাবনা বেশি। মানে একটা ইস্যুজ আছে, হ্যাঁ হ্যাঁ, সবাই পাবে সার্টিফিকেট।
সমস্যা নেই। জ্যাম ইনস্টল হচ্ছে না কেন? টমক্যাট প্রবলেম করবে কেন? কি বলছে, মানে ইনস্ট্রাকশনটা কি? এরকম তো হওয়ার কথা না। টমক্যাট নিয়ে তো কোনো প্রবলেমই করার কথা না। হ্যাঁ, না না, ওটাও সার্ভার, ওটাও ওয়েব সার্ভার। মাইস্কুয়েল রান করে না, স্কাইপে আছে, পোর্টটা চেঞ্জ করেন। পোর্ট চেঞ্জ করলেও লাভ হয় না, তাহলে রাখেন, আনইনস্টল করার দরকার নেই, ওটা ঠিক করে দেবো, সমস্যা নেই। ঠিক আছে। তো এই অবস্থায় কতজনের আসলো? এই অবস্থায় মোটামুটি সবার আসছে। তো আমাদের শেখার ফার্স্ট টার্গেট হবে যে ল্যারাভেল যখন ইনস্টল হয়ে গেছে তখন আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে যে এখন ল্যারাভেলের যে পাবলিক ফোল্ডারটার কথা বলা হচ্ছে, আমরা যখন প্রজেক্টে যাব, মনে করেন ডোমেনে হিট করলাম, তারপরে এরকম দেখা গেল, হবে? হবে না তো, তাই না? আমার কি করতে হবে, মানে এখানে আসলে যেন আমার প্রজেক্টটা চলে আসে, রাইট? সো ইন্ডেক্সটাই লোড করে নিতে হবে। সো বেসিক্যালি ডেভেলপমেন্ট পিরিয়ডে এরকমই থাকে, বাট ল্যারাভেলে একটা প্রবলেম ক্রিয়েট করে যে লাইভে নেওয়ার পরে এটা যদি চেঞ্জ করতে যাওয়া হয় তাহলে অনেক চেঞ্জের প্রয়োজন পড়ে। তো আমি ফার্স্টেই এই পাবলিকটাকে সরিয়ে ফেলার চেষ্টা করব, রাইট? যে আমাকে যেন সরাসরি পাবলিকে হিট করে আমাকে প্রজেক্টটা না দেখতে হয়, ঠিক আছে? তো এরকম দেখানোর মূল কারণ হচ্ছে, আমরা যদি কোড প্রজেক্টে যাই, আমি নেটবিনস ওপেন করি, আপনারা সবাই নেটবিনস এর সাথে ল্যারাভেলকে অ্যাড করে ফেলেন। যে কমান্ড গুলো শিখবেন, আগামী কালকেও ক্লাস আছে, আগামী কালকেও ক্লাস আছে, বাট আগামী সপ্তাহ থেকে মঙ্গলবারের ক্লাসটা অফ থাকবে, লাস্ট পর্যন্তই। সপ্তাহে 4 দিন হবে, রবি, সোম, বুধ, বৃহস্পতি, ঠিক আছে? সপ্তাহে 4 দিন করে ক্লাস হবে। এই জন্য খান সাহেব নাস্তা খাওয়াবে। দাদা লেমিনেটিং করে দাও। কে? খান সাহেব খুশিতে? তাহলে তো বেশ ভালোই খাওয়া হবে মনে হচ্ছে। আচ্ছা, সো বেসিক্যালি আমাদের ব্যাচ নাম্বার 4 স্টার্ট হচ্ছে। ব্যাচ নাম্বার 4 স্টার্ট হবে, ওদের শিডিউল শুক্র, শনি, মঙ্গল, ওরা সপ্তাহে 3 দিন। ওকে, শুক্র, শনি, মঙ্গল। ফার্স্ট ব্যাচ 5 দিন ক্লাস করেছে, হিউজ প্রেশার ছিল, আপনি কিছুই জানেন। এবার তো স্ক্যান করে নিয়ে এসো তাড়াতাড়ি।
স্যার ওই আমরা লিখেছি ছিল না স্যার অ্যাসাইনমেন্ট ছিল না এখন যখন প্রত্যেকদিন অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় তখন তো অ্যাসাইনমেন্ট ছিল না এখানে থাকে স্যার এখন আমার মনে হচ্ছে যে আমরা মানে বেশি শিখছেন? জি স্যার আমার কাছে মনে হচ্ছে এখন আমি জানি না তখন হয়তো সিরিয়াস ছিলাম না এখন বেশি শিখছেন না? আগামীকালকে ক্লাস হবে, এই সপ্তাহ ক্লাস হবে পরের সপ্তাহ থেকে। হ্যাঁ, কালকে হবে, পরের সপ্তাহ থেকে মঙ্গলবারে ক্লাস বন্ধ থাকবে। হ্যাঁ, সার্টেন এক্সাম না, মিড টার্ম এক্সাম, এটা নেক্সট উইকে। আমরা এই উইকটা শেষ করে নেক্সট উইকের একটা ডেট ফেলে এক্সাম নিব। কালকে আপনি ক্লাস নেবেন? প্রবাবলি আমি ক্লাস করছি। কালকে এক্সাম আছে আসতে 10 মিনিট দেরি হবে। ঠিক আছে, সমস্যা নেই। যে বলে দিলাম আচ্ছা, সবাই একটু দেখেন, আমরা আমাদের টার্গেট কি হবে? আমাদের টার্গেটটা হবে এখন, সেটা হচ্ছে যে পাবলিকলি সরিয়ে ফেলা, রাইট? সো তার আগে আমি কোড লিখবো। সবাই এভরিবডি, আমি নেটবিনসে অ্যাড করে ফেলি প্রজেক্টটাকে। ব্রাউজ কোথায় আছে? আমি প্রজেক্ট আকারে নিয়ে নিব আগে এটাকে। নিউ প্রজেক্টে গিয়ে LSAT block batch 2, দেখেন LSAT block batch 2। আমার হেফাজতে দেন, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দাম কয়েক লাখ কেন? আপনি সাইন করেছেন? তারপর আরো দু একজনের সাইন কালকে সকালে আসেন। কালকে সকালে এসে আরো কিছু বলবেন, এটা কমপ্লিট করে ফেলতে হবে। হ্যাঁ, এটা কমপ্লিট করে আমাদের এই সিগনেচারের এই বিষয়টাকে ডিসক্লোজ করতে হবে, স্যালারি স্লিপের বিষয়টাকে ক্লোজ করে ফেলতে হবে। কনফিডেন্ট যেন থাকেন, এক্সট্রা কিছু বলার চেষ্টা করবেন না। ঠিক আছে, ক্লাসে স্টুডেন্টরা সবাই আপনি, ছোট বা বড় সবাই আপনি। কোনো প্রবলেম হলে আমাকে সালিম। একজন দুইজন বাকি আছে, 35 জনকে অ্যাড করা হয়েছে মনে হয়। আমি একসাথে সবাইকে করে দিই। সাবমিট হলে এটা আপনার দায়িত্ব দিয়ে দিব, ভিডিওসের ফোল্ডার দিয়ে দিব, ওখানে আপলোড করতে হবে আপনার। ঠিক আছে, 12টা ক্লাস পর্যন্ত আপনি দেখতে শেষ বলবেন না, প্যারালালি আচ্ছা দেখেন, আমি প্রজেক্ট অ্যাড করেছি। আমার টার্গেটটা কি একটু বলি। আমার টার্গেট হচ্ছে আমি একে বের করে ফেলবো। এই পাবলিক HTML ক্লিক করে যেন আমার প্রজেক্টে না যেতে হয়। আমি যখনই ল্যারাভেল LICT ব্লক ব্যাচ 2 তে যাব, আমার প্রজেক্ট এখানে চলে আসবে। পাবলিক কমিট করার মূল কারণ হচ্ছে আমি যখন এটাকে লাইভে ডিপ্লয় করব, মনে করেন আমি xyz.com দিলাম, তখন এরকম আসলো। বেস ইউআরএল বলে এখানে কিছু নেই। ঠিক আছে, বেস ইউআরএল বলে পাবলিক মানে কিছু নেই। আমার হিট করলে এটাই চলে আসে, এটাই রুলস। একটু খেয়াল করেন, কারণ এটা আসার মূল কারণ হচ্ছে যখন আমরা আমাদের LICT জ্যাম্পে যাচ্ছি, htdocs এর মধ্যে আমাদের যে প্রজেক্টটা এসেছে ব্লক ব্যাচ 2, এখানে কিন্তু ইন্ডেক্স নামে কোনো ফাইল নেই। সো এই জায়গাটাতে আমার একটু কথা বলার আছে। কোন ফাইল কি কাজ করে, রাইট? কোন ফাইল কি কাজ করে? যে 24 বা 21 মেগাবাইট এর 95% এই ভেন্ডর, রাইট? আমি যদি এন্টার সাইজ নিয়ে কথা বলি, যে আমার ল্যারাভেল ইনস্টল করার পর সে কত জায়গা দখল করেছে,
24.7 মেগাবাইট। তার মানে লাস্টেরটা 24 কাছাকাছি ছিল, 24.2 এরকম ছিল। তার মানে কিছু ফাইলপত্র এখানে যুক্ত হয়েছে, কয়েকশো কিলোবাইট জায়গা বেড়েছে। 24.7। আমি যদি এখন শুধু ভেন্ডরে যাই, একটু খেয়াল করেন 24.1। তার মানে ভেন্ডর হচ্ছে থার্ড পার্টির ইস্যুগুলো এখানে অ্যাড করা। এটা থার্ড পার্টি বলতে ল্যারাভেলের নিজস্ব। ল্যারাভেল এটাকে বলছে যে না, এটা আমি এর সাথেই দিয়ে দিলাম, এর লাইবিলিটিস আমার। ল্যারাভেলের ডিসঅ্যাডভান্টেজ গুলোর মধ্যে একটা অন্যতম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে সে ভেন্ডর অ্যাড করতে দেয়। টার্মিনালের মাধ্যমে প্রিফার্ড ডিস দিয়ে যদি আমরা ভেন্ডর অ্যাড করি সেক্ষেত্রে প্রবলেম নেই, বাট বেশ কিছু সাইট আছে যার মাধ্যমে কিছু কমান্ড আছে তাদের ভেন্ডর গুলো অ্যাড করে ফেলা যায়। অনেকে যে কাজগুলো করে না জেনে না বুঝে, তখন তার ভেতরে ভাইরাস চলে আসতে পারে। অনেকেই সুন্দর সুন্দর কাজ করে রাখে, ভেন্ডর ডেভেলপ করে রাখে, আপনারা ইউজ করেন, আমি আপনার সাইটের 12টা বাজাবো। এটা বুঝতে পেরেছেন? সো এগুলো দেওয়ার মূল কারণই সেটা থাকে। এটা বেসিক্যালি ল্যারাভেলের একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। বাট তাদের কমান্ড অনুযায়ী যদি আমরা ভেন্ডর গুলো ইনস্টল করি তাহলে হয়তো এই প্রবলেম গুলো হবে না। যেগুলো আছে বাই ডিফল্ট সেগুলো ইউজ করলে কোনো সিকিউরিটি থ্রেট নেই। আচ্ছা, এখন ভেন্ডর গুলো হচ্ছে স্পেশাল, আমরা যেটাকে বেসিক্যালি লাইব্রেরি বলে থাকি। যে কোনো একটা কাজ স্পেসিফিক ভাবে করে দেওয়া আছে, এখানে করে দেওয়া আছে, তুমি সেটা ইউজ করো। এর ভেতরে ক্লাস থাকতে পারে, হেল্পার থাকতে পারে, ফাইল থাকতে পারে। তার মানে এক একটা ভেন্ডরের মধ্যে অনেকগুলো ফাইল ফোল্ডার থাকতেই পারে। ওকে, বাকি সবকিছু কিন্তু ল্যারাভেলের সাথে সঙ্গতিপূর্ণ। ল্যারাভেলের এপিপি, এটা অ্যাপ্লিকেশন বলা হয়। অ্যাপ্লিকেশন ফোল্ডারের মধ্যে মেজরিটি কোড লেখা হয়। ওকে, অ্যাপ্লিকেশনের মধ্যে এইচটিটিপি অংশে কন্ট্রোলার একটা পার্ট আছে। এই জায়গাটাতে আমাদের কন্ট্রোলারের ক্লাসগুলো থাকবে। আমরা যখন ক্লাস তৈরি করব কন্ট্রোলার ক্লাস, সেটা এখানে থাকবে। মিডলওয়্যার, এর ভেতরে মিডলওয়্যারের যে ক্লাসগুলো আছে, ডিফল্ট কিছু ক্লাস থাকে, সেটা এর ভেতরে আছে। বুটস্ট্র্যাপ, বেসিক্যালি ফ্রেমওয়ার্ক যখন ইউজ হচ্ছে বুটস্ট্র্যাপের, এখানে কিছু চেঞ্জ নিয়ে আসবো আমরা যখন পাবলিককে সরিয়ে দিব, তখন এই ফোল্ডারটা কাজ করে। কনফিগ, বেসিক্যালি কোনো একটা কিছু চলতে হলে তার কিন্তু ডিফল্ট কিছু কনফিগারেশনের দরকার পড়ে। কিছু ফাইল আছে যেখানে আমাদের কিছু কনফিগারেশনের প্রয়োজন পড়তে পারে। সেশন রিলেটেড, ভিউ রিলেটেড বা অ্যাপ্লিকেশন রিলেটেড। আমরা মূলত যখন কনফিগারেশনের কোনো কাজ করব বা কনফিগের কাজ করব, এপিপি ফাইলটাতেই কিছু চেঞ্জ আনার চেষ্টা করব বা চেঞ্জ আসবে। ডেটাবেস ফ্রেমওয়ার্কের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। ল্যারাভেল বা সকল ফ্রেমওয়ার্কই ডেটাবেস সার্ভার ইন্ডিপেন্ডেন্ট। পিএসপির যে ফ্রেমওয়ার্ক গুলো, অন্যতম যে দুইটা ফ্রেমওয়ার্কের কথা বলছি, ল্যারাভেল কোডিগনেটর, দুইজনই ডেটাবেস সার্ভার ইন্ডিপেন্ডেন্ট। এখানে কিছু কোয়েরি লেখার কনসেপ্ট আছে বা টেকনিক আছে। ওই টাইপে যদি আমি কোয়েরি লিখি তাহলে আমার ডেটাবেস সার্ভার যাই হোক না কেন আমার প্রজেক্টটা কাজ করবে। আমার ডেটাবেস সার্ভার কি সেটা আমার জানার দরকার নেই। মাইস্কুয়েল, ওরাকল, এমএস এসকিউএল, পোস্টগ্রি আমার জানার দরকার নেই। আমি যদি তার স্টাইলে কোড লিখি, সে যে কোনো ডেটাবেসের সাথে তাকে কানেক্ট করে দিলে সে কাজ করতে পারবে। এই কারণে এটাকে বলা হয় ডেটাবেস সার্ভার ইন্ডিপেন্ডেন্ট। এর জন্য যে লাইব্রেরিটা আছে সেটা এই জায়গাটাই বলা আছে। মাইগ্রেশন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা ডেটাবেস ফাইল, মাইগ্রেশন ফাইল তৈরি করে রেখে দিতে পারি এবং সেটা মাইগ্রেশনের মাধ্যমে ডেটাবেসকে এবং ডাটা ফাইলকে ম্যানিপুলেট করতে পারি। তো অত্যন্ত অ্যাডভান্স এবং ইম্পর্টেন্ট একটা পার্ট ডেটাবেস। এনবি প্রজেক্ট, এটা নেটবিনসে অ্যাড করার কারণে এসেছে। পাবলিক, এখানে রিসোর্স গুলো মূলত রাখা হয়। রিসোর্স, অ্যাসেট, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ইমেজ, কোনো কিছু আপলোড করব, সব থাকবে কোথায়? এই পাবলিক ফোল্ডারের মধ্যে। আমরা যখন প্রজেক্ট বানাবো তখন দুই ধরনের টেমপ্লেট নিয়ে কাজ করব, একটা হচ্ছে অ্যাডমিন টেমপ্লেট আর একটা হচ্ছে ফ্রন্ট এন্ড টেমপ্লেট। ঠিক আছে, যখন আমরা অ্যাডমিন টেমপ্লেট নিয়ে কাজ করব তখন হয়তো অ্যাডমিনের অ্যাসেট গুলো একরকম থাকবে। আমরা যখন ফ্রন্ট এন্ড টেমপ্লেট নিয়ে কাজ করব ফ্রন্ট এন্ডের অ্যাসেট গুলো আরেক রকম থাকবে। এরপরে হচ্ছে রিসোর্স। বেসিক্যালি রিসোর্সের মধ্যে আমাদের যে ভিউ ফাইল গুলো আছে সেগুলো থাকবে। রিসোর্সের মধ্যে দেখেন ভিউ নামে একটা ফোল্ডার রয়েছে, আর ভিউ ফোল্ডারের মধ্যে আমাদের যে ফাইলগুলো, ভিউ ফাইলগুলো, এটা মূলত ব্লেড সিনট্যাক্সে হয়ে থাকে। ব্লেড নামে একটা টেমপ্লেট ইঞ্জিন আছে যেখানে পিএসপি সিনট্যাক্সও সাপোর্ট করে, আবার ব্লেড নামে আলাদা সিনট্যাক্স আছে, সেই সিনট্যাক্সও সাপোর্ট করে। ঠিক আছে, সো আমরা ব্লেডিংও দেখবো, আবার পিএসপি সিনট্যাক্সও ব্লেডের ভেতরে লেখার চেষ্টা করব।
এরপর আছে রাউটস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5.2 তে রাউটস ছিল বেসিক্যালি অ্যাপ্লিকেশনের ভেতরে, এইচটিটিপি এর মধ্যে, অ্যাপ্লিকেশন এইচটিটিপি এর মধ্যে রাউটস ছিল। এখন রাউটকে বাইরে বের করে আনা হয়েছে, এটা বড় একটা ডিফারেন্স ক্রিয়েট করেছে 5.2 এর সাথে 5.3। আগে রাউটস এর একটা ফাইল ছিল routes.php, এখন রাউটস এর তিনটা ফাইল, এপিআই, কনসোল আর ওয়েব। আমরা মূলত ইউজ করব কি ওয়েব, এটা এপিআই অ্যাপ্লিকেশনের জন্য, আর কনসোল হচ্ছে ডেস্কটপ, মানে অ্যাপ্লিকেশন বেসড কনসোল ওরিয়েন্টেড, এই টার্মিনাল রিলেটেড কাজগুলো করার জন্য। এটা মূলত খুব কমই ইউজ হয়, অ্যাপ্লিকেশন ওয়েবের জন্য আমরা মূলত ওয়েবটাকেই ইউজ করি। এখন স্টোরেজ, টেস্ট, এই দুইটা বেসিক্যালি তার নিজস্ব ফ্রেমওয়ার্কের নিজস্ব, এখানে আমাদের হাত দেওয়ার কোনো কিছু নেই। আমরা একটা জিনিস মনে রাখবো যে ফ্রেমওয়ার্কে যা আছে তা কখনোই রিমুভ করব না, ঠিক আছে? ডিফল্ট যা আছে, আবারও বলছি, ফ্রেমওয়ার্কে ডিফল্ট হিসেবে যা আছে তা কখনোই রিমুভ করব না বা রিনেম করব না। রিমুভ, রিনেম বা এদিক সেদিক সরানোও যাবে না, ঠিক আছে? কোনো প্রকারের মডিফিকেশন এখানে চলবে না, তাহলে অ্যাবনর্মাল হয়ে যাবে, রাইট? সো যদি এরকম হয় যে আপনার একটা ভ্যান ঘুরিয়ে আরেকটা জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে আপনার বিহেভিয়ার যেমন হবে ফ্রেমওয়ার্কও ঠিক একইভাবেই কাজ করবে, যেটা বুঝতে পেরেছেন? সো হ্যাঁ, মানে স্ক্রু যেমন ঢিলে হয়ে গেলে একরকম অবস্থা, পড়ে গেলে ভিন্ন। এখন আমরা স্ট্রাকচার সম্পর্কে বলছিলাম, এখানে অতীব গুরুত্বপূর্ণ দুইটা ফাইল আছে, একটা হচ্ছে কম্পোজার জেসন আর একটা হচ্ছে ইএনভি, রাইট? কম্পোজার জেসন যে ফাইলটা, এখানেই মূলত আমরা ভেন্ডর গুলো দিয়ে কম্পোজার আপডেট করে বেশ কিছু কমান্ড চালালে এখানে বেশ কিছু আপডেট চলে আসে। আর ইএনভি এর মাধ্যমে ডেটাবেজের কানেকশন, ইমেলের কানেকশন সবকিছু দেয়া হয়ে থাকে। সো খুব গুরুত্বপূর্ণ দুইটা ফাইল হচ্ছে ইএনভি আর কম্পোজার। তো আমরা যদি ফার্স্টেই পাবলিককে বের করে নিতে চাই, সেক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে যে ফার্স্ট টাস্কটা হবে পাবলিক থেকে ইন্ডেক্সটাকে কপি করো এবং রুটে নিয়ে আসো। হ্যাঁ, কাট করে নিয়ে আসতে হবে। আমি কি কপি করেছি? আচ্ছা, তাহলে এটা এখান থেকে রিমুভ করি, ঠিক আছে? রুটে, রুটে, রুট, রুট বলতে এই জায়গাটা, একে আমি রুট বলছি। এই জায়গাটাকে আমরা কি বলছি? রুট। একটা আচ্ছা দেখেন, হ্যালো সালেহ, হ্যালো, হ্যাঁ এরর দেখাবে, একটু খেয়াল করেন। আমি যখন কাট করে নিয়েছি, কাট করে আনার পর আমাদের ইন্ডেক্স ফাইলটা এখানে আছে, পাবলিকের মধ্যে নেই, রাইট? এখন যদি লোড দেই তাহলে এরর দেখাবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি বুঝলাম, চলেন বলো।
আচ্ছা, এখন একটু দেখি আমরা এখানে কিছু এরর এসেছে, একটু খেয়াল করেন। কিছু এরর এসছে না? সবাই সবাই হ্যাঁ, সবাই খাওয়াতে ব্যস্ত। তো একটা ওয়ার্নিং আর একটা ফ্যাটাল এরর এসেছে। ওয়ার্নিং আর ফ্যাটাল এররটাকে দূর করার জন্য 22 নম্বর লাইনে একটা এরর দেখাচ্ছে ইন্ডেক্সের, যে সে এই autoload.php ফাইলটা পাচ্ছে না যেটা বুটস্ট্র্যাপে আছে। একটু খেয়াল করেন, এখানে ডট ডট স্ল্যাশ পড়ে গেছে, রাইট? কারণ ইন্ডেক্স ফাইলটা কোথায় ছিল? পাবলিকের মধ্যে। এখন বাইরে আসাতে শুধু পাত্তা পাওয়ার কথা না, রাইট? 22 নাম্বার লাইনে আরেকটা, আবার 22 লাইনের নাম্বার লাইনেও এই একই প্রবলেমের কথাই বলা হচ্ছে। সো আমি আমার index.php যে ফাইলটা আছে সেটাতে কিছু এডিট করব এখন। কারণ হচ্ছে সে টার্গেট করেছে কাকে? এই বুটস্ট্র্যাপের অটোলোডকে, ঠিক আছে? বাট এই index.php ফাইলটা আছে যার লাইন নাম্বার 22, যার লাইন নাম্বার 22 তে এইটা তুলে নিতে হবে, যে ডট ডট স্ল্যাশটাকে তুলে দিতে হবে। ওকে, এটা তুলে দিয়ে সেভ করার পর আমি যদি এটাকে লোড দেই, চেক করি, আবার বলছে কি লাইন নাম্বার 36 এ একই অবস্থা। একবারে বলে না, খেয়াল করেছেন? খারাপ মানুষ। আমি ডট ডট স্ল্যাশে যাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। যে এই যে 36 এও আমি রিমুভ করেছি। এখন যদি এখান থেকে আসি, এখন লারাভেল চলে আসে। বাট কিছু প্রবলেম হবে কখন? যখন আমি পাবলিক ছাড়া চলতে যাব, তখন বেসিক্যালি যখন এখানে আমরা টেমপ্লেট বসাবো তখন বেশ কিছু প্রবলেম একটু একটু করে জেনারেট হবে। ওকে, হ্যালো সালিম। হ্যাঁ হ্যাঁ, ওই হাবিব তো উঠতেছে। হ্যাঁ হাবিব উঠতেছে, হাবিব নিচ থেকে, হ্যাঁ উঠতেছে। হ্যাঁ ওকে, কোঅর্ডিনেটর লারাভেল তো কিছুই করতে হয় নাই। লারাভেলের চাইতে কোঅর্ডিনেটর কি ইজি? আচ্ছা, ওখানে বেশি ক্লাস করেছেন তো এই জন্য। নামাজটা পড়ে নেন।